আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই চৈত্রের গরমে কেউ বিয়ে করে? মনে মনে বলতে থাকে নাতাশা। পরনের শাড়িটা ঠিকঠাক আছে কিনা দেখে নেয়। বিয়ে বাড়িতে এমন শাড়ি চলবে কিনা ভাবতে থাকে। আবার ভাবে, দূর, না চলে না চলুক, ভদ্রস্থভাবে এসেছি, এটাই যথেষ্ট। কমিউনিটি সেন্টারে ঢুকে বুঝলো গরমে বিয়ে করার সমস্যা না, সমস্যা হলো ওর মতো টানাটানির বাজেট থাকা। নাতাশার নিজের কোনো গাড়ি নেই, গাড়ি কেনার সামর্থ্য নেই। এই জন্য আজ সিএনজি করে এসেছে। গরমে সিএনজি, তার উপর রাস্তায় জ্যাম, একদম নাজেহাল অবস্থা। নাতাশার শাড়ি খুবই পছন্দের হলেও ভারী শাড়ি আবার একদমই পছন্দ না। সুতি, তাতে শাড়িগুলি দারুণ লাগে, পরে যেমন আরাম ঠিক তেমন দামে সাশ্রয়ী। নাতাশার মা অবশ্য একটু আপত্তি করেছিল। বিয়ে বাড়ির জমজমাট প্রোগ্রামে যাবি, এমন সাধারণভাবে যাওয়া ঠিক হবে? মায়ের কথা শুনে ভারী শাড়ি পরে বাইরে গরমে আসতে আসতেই নাতাশার অবস্থা খারাপ হয়ে যেত। বিয়ে নাতাশার কলিগ সিনথিয়া ডলের। ধনী পরিবারের আদরের মেয়ে ডল আসলেই পুতুল পুতুল একটা মেয়ে। ওর বিয়েতে অফিসের সবার দাওয়াত। সেন্ট্রাল এসি কমিউনিটি সেন্টারে একটা আরামদায়ক পরিবেশ, আলোক প্রজ্জ্বল ফুলের চারিদিক। হাতের গিফট বক্সটা উপহার রাখার সেন্টারে রাখে। ডলের কাছে যেয়ে শুভেচ্ছা জানায়। ইস আপু, তোমাকে কি সুন্দর লাগছে, একদম শান্তি শান্তি একটা লুক, গরমের দিনে ঠান্ডা পানির মতো। এই মেয়েটা কেন জানি নাতাশাকে একটু বেশি ভালোবাসে। অফিসে যেখানে কাদা ছড়াছড়ি চলে, ডল সেখানে ব্যতিক্রম। নাতাশাকে ভীষণ পছন্দ করে। তুমি হলে বিয়ের কনে, তার উপরে এমনিতেই একটা পুতুল পুতুল মেয়ে। তোমাকে তো একদম পরীর মতো লাগছে দেখতে, আর তুমি করছো আমার প্রশংসা। আপু, আমার তো ভারী মেকআপ দেয়া, সাথে ভারী বেনারসি আর নানান রকম গহনা, কিন্তু এসব কিছু ছাড়াই তুমি স্নিগ্ধ সুন্দর। হয়েছে রে বোন, হয়েছে। এখন বরের সাথে পরিচয়টা তো করিয়ে দাও। নতুন বরের সাথে পরিচিত হওয়ার পরে নাতাশা ওর অন্য কারো কলিগদের দেখতে পায়। সেখানে গল্প জমে ওঠে। ইরফানের জন্য বিয়ে বাড়িতে যাওয়া মানে শাস্তি দেয়া। ঘর কোনো কোনা ব্যাং বলে ওর কুখ্যাতি আছে। যে কোনো অনুষ্ঠান ও সযত্নে এড়িয়ে চলে। কিন্তু তৌসিফের বিয়ে কিছুতেই এড়াতে পারল না। তৌসিফ ওর মামাতো ভাই, কিন্তু সেই ছোট্টবেলা থেকেই ভীষণ নাওটা। ইরফান যেমন কম কথা বলে আর চুপচাপ প্রকৃতি, তৌসিফ ঠিক তার উল্টো। ওর চঞ্চলতা, দুষ্টুমি আর কথার ফুলঝুরি ছোট যেন। ইরফানের কাছে ওর দুনিয়ার আবদার। বড় ভাইকে বেশিরভাগ সময় দুষ্টুমি করে বস ডাকে। তৌসিফ বিয়ে করছে প্রেম করে। মেয়েটা ওরই মতো প্রচুর কথা বলে, চঞ্চল প্রজাপতি। ওদের নিয়ে একদিন দামি রেস্টুরেন্টে খাইয়েছিল। ইরফানের মাথা ধরে গিয়েছিল। সেই তৌসিফ বেঁকে বসল। ইরফান বস না আসলে সে নাকি বিয়েই করবে না। এদিকে বিয়ের কনে ডল ফোন দিয়ে কান্নাকাটি। বাধ্য হয়ে তেতো করলার জুস মুখে দেওয়ার মতো মুখ করে ইরফান ভাইয়ের বিয়েতে আসে। কমিউনিটি সেন্টার জুড়ে নানান সাজে সজ্জিত নারী পুরুষদের সমাবেশ যেন। বিশেষ করে মেয়েদের সাজসজ্জা যেমন অতিরঞ্জিত, তেমনি ড্রেসের বাহার। কেউ লেহেঙ্গা তো কেউ গাউন। শাড়ি পরলেও তার এত কারুকাজ, কোনটা বিয়ের কনে বোঝা দেয়। তার সাথে ছবি, সেলফি তোলার হিড়িক। এক মেয়ে তো ইরফানকে ধরেই একটা ছবি তুলে দেওয়ার জন্য না করতে পারে না ইরফান। কিন্তু সমস্যা হলো, ছবি কিছুতেই সেই মেকআপ সুন্দরীর মন মতো হয় না। 5টা ছবি তুলে দেওয়ার পরে দুঃখিত বলে একটা অজুহাত দেখিয়ে দ্রুত সরে পড়ে। বিব্রতকর অবস্থায় ইরফান। পরিচিত কেউ দেখলে ওর মান ইজ্জতের ফালুদা হয়ে যাবে। পরিবারেও বেরসিক বলে পরিচিত। সোজা চলে যায় স্টেজে তৌসিফের কাছে। কি বেটা, বিয়ে তো করে ফেললি, তোর জন্য আজ আমার কত গঞ্জনা সইতে হলো। ইরফান বিরক্তি স্বরে বলে, কি হয়েছে বস? আরে ড্রেস খুঁজে পাচ্ছিলাম না, ওয়াশ থেকে আনা হয়েছে কিনা। মাকে জাস্ট এটুকু জিজ্ঞেস করতেই কত যে কথা শোনালো। আমার নাকি লজ্জা নাই, ছোট ভাই বিয়ে করে ফেললো, এইসব হাবি যাবি। ছবি তোলার ঘটনাটা বলে না। ছোট্ট ভাইগুলো বিচ্ছু, জানতে পারলে মজা করে জ্বালিয়ে মারবে। তা বস, কথা তো ঠিক, এইবার একটা বিয়ে করে ফেলো। তোমার তো কোনো মেয়েই পছন্দ হচ্ছে না, দেখো বিয়ে বাড়িতে কাউকে পছন্দ হয় কিনা। হ, এসব প্লাস্টিক সুন্দরীদের বিয়ে করলে সেই কবেই করতাম। আচ্ছা, আমাকে আর সময় না দিয়ে বউয়ের দিকে নজর দে, বুঝছোস? কথা বলে স্টেজ থেকে নামতে একটা মেয়ের দিকে হঠাৎ করে নজর পড়ে ইরফানের। কুচি কলাপাতা রঙের শাড়ি, চোখে কাজল টানা, হালকা লিপস্টিক আর কপালে শাড়ির সাথে ম্যাচিং টিপ। ব্যাস, এইটুকুই সাজ, কিন্তু ভীষণ স্নিগ্ধতা ঘিরে আছে, ঠিক যেন মরুভূমিতে শান্তির ঝর্ণাধারা। কে মেয়েটি?
কোন পক্ষে? তৌসিফের কেউ হলে তো ইরফানের চেনার কথা, তবে কি তৌসিফের বউ ডলের কেউ? ভাবতে থাকে ইরফান, ওর চোখে মুগ্ধতার আবেশ। এই ডল সবুজ শাড়ি পরা উনি তো নাতাশা আপু, তাই না? বিয়ের ফটোগ্রাফিতে একটা গ্রুপ ফটোতে নাতাশার ছবি দেখি জিজ্ঞাসা করে তৌসিফ। নাতাশা আপুকে তো তুমি ভালো করেই চেনো, তা হঠাৎ এই প্রশ্ন? ইরফান ভাই এক সবুজ শাড়ি পরা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কি বলছো তুমি, সত্যি? প্রায় চিৎকার করে বলে ওঠে ডল। তৌসিফ ডলের মুখ চেপে ধরে আস্তে কথা বলতে ইঙ্গিত করে। এবার ডল ষড়যন্ত্র করার মতো ফিসফিসিয়ে বলে, তৌসিফ, এটাই সুযোগ এই দুই বাউন্ডেলেকে এক করে দেই। কিন্তু তুমি জানলে কি করে যে ইরফান ভাই ক্র্যাশ খেয়েছে? তুমি তো জানো ভাইয়ের সহজে কাউকে পছন্দ হচ্ছে না। তার মতে বর্তমান যুগে ভণ্ডামির শেষ নেই। তার উপরে মেয়েরা এত পরিমাণ ন্যাকামি করে, আর অতিরিক্ত সাজসজ্জা মেকআপ করে একদম অদ্ভুত বেশে চলে, যে এসব মেয়েদের উনি পছন্দ করে না। এদিকে বাড়িতে ইরফান ভাইয়ের মা, মানে আমার ফুপু, সেই খেপা বিয়ে করছে না বলে। তো আমার বিয়ের দিন আমি খেয়াল করলাম সবুজ শাড়ি পরা নাতাশা আপুর দিকে উনি বেশ মুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছেন। খোঁজও নিয়েছেন শুনলাম, কিন্তু আমাকে জানায়নি আমি দুষ্টামি করব বলে। বিয়ের ব্যস্ততায় ভুলে গিয়েছিলাম। আজ ছবি দেখে মনে পড়ল। তা তোমার নাতাশা আপু আবার সিঙ্গেল নাকি মিঙ্গেল? আপু বেশ চুপচাপ টাইপের, বুঝলে? তেমন কিছু বলতে চাই না, কিন্তু ভীষণ রকম আন্তরিক একজন মানুষ। আপু আমাকে কত কাজে কতভাবে যে সাপোর্ট দিয়েছে এবং প্রতিনিয়ত সাপোর্ট দেয় তা বলার মতো না। ওনার একবার খুব জ্বর হলো, আমি দেখতে গেলাম। তখন ওনার মা একসময় দুঃখ করে বললেন, আমার এত উজ্জ্বল প্রাণচঞ্চল মেয়েটা কেমন মিইয়ে গেছে। আমি ভাবলাম আঙ্কেলের মৃত্যুর পর হয়তো এমন হয়েছে, কিন্তু আন্টি যখন বললেন যে হাসিবের বিশ্বাসঘাতকতা আর নিতে পারিনি, তখন বুঝলাম ব্যাপারটা ভিন্ন। পরে একদিন আপুকে আচ্ছা করে চেপে ধরতেই জানালেন ভার্সিটি লাইফ থেকে একটা ছেলেকে ভীষণ ভালোবাসতেন। কথা ছিল ছেলেটার চাকরি হলেই দুই পরিবারের সম্মতিতে বিয়ে হবে। একসাথে এত কথা বলেই থামে ডল। তৌসিফ এক্সাইটেড হয়ে চাপা গলায় জিজ্ঞেস করে, তারপর আর কি, এর মাঝে আঙ্কেল মারা গেল। আর তোমাদের ছেলেদের প্রেম করতে তো বাপ মায়ের অনুমতি লাগে না, কিন্তু বিয়ে করতে গেলেই রাজের বাহানা। বাবা মা মেনে নিচ্ছে না, তাদের অমতে বিয়ে করলে সুখী হব না, এমন উদ্ভট অজুহাত দেখিয়ে এক ধনী লোকের মেয়েকে বিয়ে করে বেটা এখন আমেরিকা প্রবাসী। আর আপু, উনি আসলে সেই অবিশ্বাসের অসুস্থ বেড়াজাল থেকে বের হতে পারেননি। ওনার ভাই তো আলাদা থাকে, নিজের পরিবার নিয়ে দিব্যি ভালো আছে। আর আপু এখন আন্টির সাথে বেঁচে থাকার অভিনয় করে চলেছেন। আন্টির সে অসহায় চাউনিটা যদি তুমি দেখতে, তাহলে বুঝতে মেয়ের চিন্তায় তিনি কতটা দুশ্চিন্তায় আছেন। ডল চুপ হয়ে যায়। পরিবেশটা কেমন বেদনাদায়ক হয়ে যায়। তৌসিফ মনে মনে অন্য হিসাব করতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসামাজিক ইরফান আজ ফেসবুক খুলে বেশ ঘাটাঘাটি করছে। নাতাশা নামটা কয়েকটা বার্নে সার্চ করলো, কিন্তু না, কাঙ্ক্ষিত মুখটা খুঁজে না পেয়ে হতাশ হলো। হঠাৎ করে মনে হলো তৌসিফের আইডিতে ওদের বিয়ের ছবিতে ডল নিশ্চয়ই ট্যাগ আছে। সেখানে কোনো কমেন্ট বা লাইক থেকে নিশ্চয়ই নাতাশাকে পাওয়া যাবে। কিন্তু এসব পোস্টে প্রচুর লাইক কমেন্ট থাকে, বিরাট ঝামেলা ব্যাপার হয়ে দাঁড়ালো। মনে মনে ভাবে ইরফান। তবু তৌসিফের আইডিতে ঢুকে ছবি দেখতে থাকে। ডলের সাথে ইরফান ফেসবুকে সংযুক্ত নেই, তবু ওর আইডিতে ঢুকলো না, লক করা নেই। আর বিয়ের সব ছবিতেই তৌসিফকে ট্যাগ করা, বিধায় দেখতে সমস্যা হলো না। আরে এ তো সেই মেয়েটা, নাতাশা। মুখ দিয়ে উচ্চারণ করে ফেললো ইরফান। ডল আর নাতাশা একসাথে হাসছে এমন একটা ছবিতে নাতাশাকেও ট্যাগ করা, নাতাশা হাসান। এবার ইরফান খুব খুশি মনে নাতাশার আইডিতে গেল। প্রোফাইল পিকচারে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়ানো একটা মেয়ের ছবি, সামনে অস্তগামী সূর্য, হালকা আলো ছায়ার খেলা পুরোটা ছবিতে। সমুদ্রের বাতাসে মেয়েটার শাড়ির আঁচল আর মাথার চুলগুলো উঠছে। কি অদ্ভুত সুন্দর ছবি, নিজে নিজে বলতে থাকে ইরফান। অদ্ভুত সরলতা ছবিতে ঘিরে, যদিও মেয়েটার মুখ দেখা যায় না, কিন্তু তবুও কোথায় যেন এক আড়ম্বরহীন আভিজাত্য রয়েছে। ছবির নিচে ছোট্ট একটা ইন্ট্রো দেওয়া, অতি সাধারণ একজন। এখানে শুধু মনে হয় এই মেয়ে কখনোই অতি সাধারণ কেউ না, সাধারণের অবয়বে অতি অসাধারণ এক মানবী, যারা বর্তমান সময়ে আড়ম্বরে চলে না, অতি সাধারণ হয়ে অন্তরালে থাকার চেষ্টা করে। তারাই প্রকৃতপক্ষে অসাধারণ। ভাইরাল আর সেলিব্রিটি হওয়ার সস্তা সুযোগের সময়ে যারা নিজেকে গুটিয়ে রাখতে পারে, তারাই প্রকৃত মানুষ। নাতাশার কোনো পাবলিক পোস্ট নেই, প্রোফাইল পিকচারও কয়েক বছর আগের। হঠাৎ চোখে পড়ল কয়েক লাইনের একটা ছোট্ট কবিতা। তোমার সাথে থাকবো বলে হাত বাড়িয়েছিলাম, তুমি ভেবেছিলে আমি বুঝি সাহায্য চাই, দম্ভ করে ফিরে গিয়েছিলে আমি দরিদ্র, তাই তোমার আসলে আমাকে ধরার সাহস নাই। ইরফান হোঁচট খায়,
তবে কি মেয়েটা অন্য কোথাও এঙ্গেজড, নাকি কোনো ব্যথা পেয়েছে কোথাও? ফেসবুক বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ইরফানের মাথায় ঘুরতে থাকে একটাই লাইন, তোমার আসলে আমাকে ধরার সাহস নাই। ডল আজ একটু পরপর নাতাশার ডেস্কের আশেপাশে ঘুরঘুর করছে। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, না হলে এই মেয়ে এত আসা যাওয়া করছে কেন? মনে মনে ভাবে নাতাশা। ডল, ব্যাপারটা কি বলে ফেলো তো। আপনি একটা অনুরোধ করব? কণ্ঠে মিষ্টতা আর অনুনয় ঝরে পড়ে। বলে ফেলো দেখি। আপু, আমার ইমার্জেন্সি শপিংয়ে যেতে হবে। তো কাউকেই পাচ্ছি না। তৌসিফ আগেই বলেছে আজও বিজি থাকবে, আরও আমার সাথে একটুও শপিংয়ে যেতে চায় না। এটা নাকি একটা চরম বোরিং কাজ, আর আমার বান্ধবীরা সবাই আজ বিজি। তো কাল যাও। আপু, তুমি চলো না প্লিজ প্লিজ। নো ওয়ে ডল, তৌশিকের মতো আমারও শপিংয়ে খুব বোর লাগে। আর তুমি যেভাবে এই দোকান সেই দোকান ঘোরাঘুরি করো, আমার বাপু আবার এত ধৈর্য নাই। পূর্বে 2-1বার ডলের সাথে শপিংয়ে গিয়েছিল নাতাশা। সেই কষ্টকর অভিজ্ঞতা থেকে বলে, আপু, আজ একদম বেশি ঘুরবো না, প্লাস তোমার প্রিয় কফি শপে কফি খাবো। দাঁত বের করে হেসে বলে ডল। খুব ঘুষ দেয়া শিখেছো তাই না? এ কথায় ডল হিহি করে হেসে দেয়। এরপর নাতাশা আর না করতে পারে না। এই মেয়েটাকে আসলেই বেশি ভালোবাসে। দ্রুত কাজ শেষ করে বেরিয়ে পড়ে ডল আর নাতাশা। কয়েকটি দোকান ঘুরতেই নাতাশার এনার্জি শেষ প্রায়। ডলের হাত ধরে টানাটানি করে। এমন সময় ডল হঠাৎ চিৎকার দিয়ে ওঠে। ইরফান ভাই, আপনি এদিকে, কি ব্যাপার? ডলের এমন চিৎকারে ইরফান এবং নাতাশা দুজনেই চমকে ওঠে। ইরফানের চমকটা আরও বেশি। নাতাশাকে দেখে ওর 2টা হার্টবিট মিস হয়। কেমন যেন পানি পিপাসা পায়। নাতাশা আপু, ইনি হলেন ইরফান ভাই, তৌসিফের ফুফাতো ভাই, মেন্টর গাইড, ফিলোসফার, বস মানুষ, বুঝলে আপু? অনেক প্রমিজিং পারসন, ইঞ্জিনিয়ার। ওনার নিজের ফার্ম আছে। আসলে ওনার বাবার ছিল, কিন্তু ভাইয়ের দক্ষতা আর সততার গুণে সেটা আরও বড় হয়েছে। আর ইরফান ভাই, ইনি হলেন নাতাশা আপু, আমার প্রিয় কলিগ, বড় আপু। ভীষণ ভালো, আন্তরিক আর উদ্যমী একজন মানুষ। একই সাথে আপু এত পরিশ্রমী যে আমাদের কোম্পানিতে ওনার উন্নতি অনেকের জন্য ঈর্ষণীয়। হড়বড় করে বলতে থাকে ডল। এদিকে ইরফান এবং নাতাশা দুজনেই হতভম্ব হয়ে ডলের দিকে তাকিয়ে থাকে। দুজনেই ভাবতে থাকে পরিচিত করার এ কেমন ধারা। এমনকি দুজনেই একে অপরের হাই হ্যালো বা কোনো সৌজন্যমূলক বাক্য বিনিময় করতে ভুলে যায়। কিন্তু ডলের তাতে কি আসে যায়? সে আরও উৎসাহের সাথে ইরফানকে জিজ্ঞেস করতে থাকে, ভাইয়া হঠাৎ শপিংয়ে? আপনাকে তো মানুষজনের মধ্যে দেখা পাওয়া দুর্লভ। কেন, আমি বন্য প্রাণী নাকি? মনে মনে বলে ইরফান, কিন্তু মুখে উচ্চারণ করে বলে না। একটু নার্ভাস টাইপের বিব্রতকর হেসে বলে, তা ঠিক, আমার এত ভিড় লোকজন ভালো লাগে না, কিন্তু কিছু কেনাকাটা ছিল, না এসে উপায় ছিল না। একদম আমার মতো অবস্থা। বিশাল একখানা হাসি দিয়ে বলে ডল। এরপর হড়বড় করে বলে বসে, কিন্তু আমার কেনাকাটা শেষ, এখন কফি শপে যাব। চলুন ইরফান ভাই, আপনিও যাবেন। ইরফান এবার সত্যি বিপদে পড়ে। এই মেয়ে এত কথা বলে আর একটু সরল, এজন্য কখন কি বলে বসে বোঝা মুশকিল। এর সাথে কোথাও বসা মানে সাক্ষাৎ বিপদকে দাওয়াত করে আনা। কিন্তু নাতাশার সাথে কফি খেতে পারবে, এত মেঘ না চাইতেই জলের উপরে। ইরফান যে ইন্ট্রোভার্ট লাজুক টাইপের মানুষ, আজীবনেও কফি খাওয়ার কথা বলতে পারতো না। এখন যাবে কি যাবে না এই দোলাচলে দুলতে থাকে ইরফান। এদিকে নাতাশা ডলের উপর একটু বিরক্তই হয়। এমনিতেই সে শপিংয়ে আসতে চায়নি, তার উপরে অন্য একজনকে ডেকে নিয়ে আসছে কফি খেতে। বিব্রত লাগে নাতাশার। ডলের টানাটানিতেই বলা যায় ইরফান কফি শপে আসতে বাধ্য হলো। এখন ওর বেশ নার্ভাস লাগছে। আজীবন ইন্ট্রোভার্ট ইরফান মেয়েদের সাথে তেমন মেশেনি। আসলে ওকে বুক ওয়ার্ম বলা চলে। পড়াশোনা আর গান শোনা এছাড়া আর তেমন কোনো জগৎ নেই ওর। চারিদিকে নানাজনের সংসারে অশান্তি দেখে খুব ভয় পায়। বিয়ে করে আবার বিপদে পড়বে নাকি? আজ নাতাশার সামনে কি বলবে আর কি করবে বুঝে উঠতে পারছে না। নাতাশাও অনেকটা বিব্রত। এমন সময় নাতাশার মোবাইল বেজে ওঠে। রিংটোনে রবীন্দ্রসঙ্গীত। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। দ্রুত ফোন রিসিভ করে নাতাশা। ওর মা ফোন দিয়েছে, কখন ফিরবে জানতে চেয়ে। খুব সংক্ষেপে কথা সেরে ফোন রাখতেই ইরফান বলে ওঠে, আপনি বুঝি রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন? নাতাশা আরও একটু বিব্রত হলো। জি পছন্দ। আসলে আমি ফোন ভাইব্রেশন করেই রাখি, কিন্তু শপিংয়ে ফোন আসলে বুঝতে পারবো কিনা এই জন্য রিংটোন অন করেছি।
ব্যাখ্যা দেওয়ার ভঙ্গিতে বলে নাতাশা। আসলে আমারও রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ, এই জন্যই জিজ্ঞেস করছিলাম। অনেকে তো সেকেলে ভাবে। আমার কিছু কিছু বন্ধু আমাকে চাচা মিয়া বলেই ডাকতো, শুধুমাত্র এই রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য। রবীন্দ্রসঙ্গীত শুনে এই জন্য খুশি হয়ে জিজ্ঞেস করেছি। আপনি প্লিজ বিব্রত হবেন না। একসাথে বেশ কিছু কথা বলে অবাক হলো ইরফান। সে এত কথা বলতে পারলো? ইরফানের কথাতে অনেকটা স্বাভাবিক হলো নাতাশা। এদিকে ডল সেই শুরু থেকে ব্যস্ত কফির সাথে কি খাওয়া যাবে সেটা নিয়ে। মেনুতে দেয়া খাবার সব নেই কেন, এটা নিয়ে ইরফান আর নাতাশা আড়ালে ওয়েটারের সাথে একচোট ঝগড়াও করে ফেললো। রবীন্দ্রসঙ্গীতে আমার একটা বিষয় খুব ভালো লাগে, সেটা অবশ্য আমার নিজস্ব একটা উপলব্ধি। আমার কাছে মনে হয় রবীন্দ্রসঙ্গীতে নিজেকে নিবেদন করার যে তীব্র আকুতি, প্রেম আর পূজাকে যেভাবে সমপর্যায়ে নিয়ে গেছে, এটা বেশ ব্যতিক্রম লাগে আমার কাছে। আর আমি মূলত রবীন্দ্র ভক্ত হয়েছি, আমার বাবার কাছ থেকেই হয়েছি। উনি ভীষণ রবীন্দ্র ভক্ত হচ্ছিলেন আর সকালবেলা চা খেতেন রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে। আমি তখন একটু একটু করে বড় হচ্ছি। আমার মনে আছে আমি মাথার দুপাশে বেলুনি দুলিয়ে দুলিয়ে গুনগুন করে গাইতাম, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি। নাতাশা অনেক কিছু বলে থামে। রবীন্দ্রসঙ্গীতের সাথে ওর ছোটবেলা, ওর বেড়ে ওঠা এবং সর্বোপরি ওর বাবার স্মৃতি জড়িত। এজন্য নিজের সাথে নিজে কথা বলার মতো করে বলতে থাকে। সামনে যে সদ্য পরিচিত ইরফান, ওর সেটা মনেই থাকে না। এদিকে ইরফান মন্ত্রমুগ্ধের মতো নাতাশার কথা শুনছে। ওর কেন যেন মনে হয় সামনে নাতাশা নয়, বরং রবীন্দ্রনাথের শেষের কবিতা থেকে লাবণ্য উঠে এসেছে। আপনি কিছু মনে করবেন না, আসলে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন তো, এই জন্যই ওনার যে কোনো স্মৃতি আমাকে ভীষণ নস্টালজিক করে ফেলে। কিছু মনে করার তো কোনো প্রশ্নই আসে না, বরং ভালো লাগছে এই ভেবে যে রবীন্দ্র ভক্ত কারোর সাথে পরিচিত হতে পেরেছি। ডল ওদের থেকে কিছুক্ষণ ইচ্ছা করেই দূরে ছিল। খাবারের অর্ডার দেওয়ার নাম করে আইটিও ফ্রেশ হওয়ার বাহানায় কিছুটা সময় ছেড়ে দেয়, কিন্তু এবার ফিরে আসে, না হলে দৃষ্টিকটু লাগতে পারে। কফি এবং সাথে টফি সবই চলে আসছে, চলুন খেতে খেতে কথা বলি। ইরফান ভাই, আপনার অফিসে একদিন যেতে চাই। আপনার একান্ত ভক্ত তৌসিফ বলে আপনি নাকি দারুণভাবে নিজের অফিস সাজিয়েছেন। অবশ্যই আসবে। আসলে তৌসিক কতটুকু কি বলেছে আমি জানি না, ভালোবাসলে মানুষ একটু বেশিই বলে। আমি একটু গাছগাছালি দেখে রাখার চেষ্টা করছি মাত্র। বাহ, দারুণ তো ব্যাপারটা। আমারও গাছ পাখি এসব খুব ভালো লাগে, কিন্তু শহরে এসবের দেখা পাওয়া মুশকিল। আপনি আসুন একদিন আমার অফিসে। খুব বেশি কিছু করতে না পারলেও মোটামুটি চেষ্টা করেছি। এসব গল্পে ডল খুব একটা ইন্টারেস্ট পাচ্ছে না। সে মোবাইলে তৌসিফকে নক দেয়। বিরাট খবর, দারুণ ব্যাপার, শুনলে ভিমরি খাবে। আমাকে এবার গিফট না দিলে হবে না। আমার মায়ের মনটা আজ ভালো মনে হচ্ছে। কথা বলে নাতাশার রুমে ঢুকে সালেহা বেগম। নাতাশা কিছু বলে না, মাকে জড়িয়ে ধরে। মা না থাকলে কিভাবে যে জীবনটা পার করতো নাতাশা মনে মনে ভাবে। শাহিদের প্রতারণা, বাবার মৃত্যু, ভাই আলাদা হয়ে অন্যত্র থাকা, সব মিলিয়ে নাতাশার জন্য ভীষণ রকম সংকটকাল চলছে। তখন এই মাই তাকে জড়িয়ে ধরে, ছায়া দিয়ে, গভীর মমতা দিয়ে ধরে রেখেছে, সাহস দিয়েছেন, ঘুরে দাঁড়ানোর শক্তি হয়েছেন। বাঙালি সমাজে বেশিরভাগ পরিবারে ছেলেমেয়েরা কোনো সম্পর্কে জড়ালে সেই সম্পর্ক যদি না টেকে তাহলে পরিবার খুব একটা সাপোর্ট দিতে চায় না, বিশেষ করে মেয়েদের পরিবার। এক্ষেত্রে অন্যত্র বিয়ে দিতে পারলে বাঁচা যেন। মেয়েটাও ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে এসব মেনে নেয়, কিন্তু নাতাশার মা এক্ষেত্রে ব্যতিক্রম। নাতাশার অতীত সম্পর্ক নিয়ে কখনোই কটু কথা বলেননি। উনি ভুলেও এই প্রসঙ্গ তোলেন না, বরং নাতাশাকে বলেন সময় দিতে, দেখে শুনে যাকে জীবনে জড়াতে পারবে, বুঝবে তার সাথেই বাকিটা পথ পাড়ি দিতে। মা দেখো, ডলার শপিংয়ে নিয়ে জোর করে এই শাড়িটা কিনে দিয়েছে, নীল তাঁতের শাড়ি। বলে কিনা এই শাড়ি পরলে নাকি আমাকে হুমায়ুন আহমেদের নায়িকার রূপা লাগবে। এটা ভেবেই আমি হাসছিলাম, আর এখন তো তেমন শাড়ি পরাই হয় না। পরতে তো পারিস না, শাড়ি পরলে তোকে যে কি সুন্দর লাগে। দেখ মা, অতীত নিয়ে বাঁচতে যে আমরা অনেক সময় বর্তমানের সামনে থাকা আনন্দগুলো উপভোগ করতে পারি না, অথচ এই বর্তমানই অতীত হয়ে আরেক আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। নাতাশা কিছু বলে না, ধীরে ধীরে জানালার কাছে দাঁড়ায়। আজ মনে হয় পূর্ণিমা, চাঁদের আলোয় পুরো পৃথিবী ভেসে যাচ্ছে। অবচেতন মনে গুনগুন করে। রবীন্দ্রসঙ্গীত গাইতেই ইরফানের কথা মনে হয়। কেমন সরল একটা চেহারা, চোখে চোখ পড়লে কেমন বোকা বোকা হাসি দেয়। লোকটা মনে হয় ইন্ট্রোভার্ট।
এই ধরনের মানুষ যখন কথা বলে হড়বড় করে কথা বলে। হঠাৎ ইরফানকে নিয়ে এত ভাবছে কেন? শাহিদ ওইভাবে চলে যাওয়ার পর কোনো ছেলেকে ওর বিশ্বাস হতে চায় না। ভার্সিটি লাইফে কি তুমুল প্রেম করে সময় পার করেছে, কত বৃষ্টিতে ভিজেছে, রিকশায় ঘুরেছে পুরো শহর। তবে বন্ধুত্ব ছিল আরও বেশি, ওর পাশে ছায়া হয়ে থেকেছে। অথচ বিয়ের কথা বলায় তখন মনে হলো ওর বাবা মা পছন্দ করবে না। মুখটা কেমন তেতো হয়ে যায়। মন থেকে এই স্বার্থপর মেরুদণ্ডহীন লোকটার নাম সরিয়ে ফেলে। অনেকদিন ফেসবুকে কোনো ছবি দেওয়া হয় না। আজ ডল শপিংয়ে ঢুকে একটা ছবি তুলেছিল, সেটাই আপলোড করে ডলকে ট্যাগ করে। ডলের দিকে তৌসিফের সামনে রীতিমতো হাত পা নেড়ে দারুণ উচ্ছ্বাসের সাথে বলে যাচ্ছিল আজকে দারুণ ঘটনা ঘটেছে। তুমি জানো ইরফান ভাই কেমন উৎসাহে নাতাশা আপুর সাথে কথা বলছিল? আর নাতাশা আপু কেমন সাবলীল। এবার কিছু একটা হবেই, দেখো। উফ, আমার ভাবতেই দারুণ লাগছে। এভাবে যখন নাতাশা আপুকে নিয়ে বের হবা আমাকে জানাবা, আর আমি ইরফান ভাইকে বিভিন্ন বাহানায় সেখানে পাঠাবো। মানে তোমার কারসাজি? ইয়েস ডার্লিং, এখন তুমি ইরফান ভাইকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দাও, যাতে তোমার সাথে নাতাশা আপুর তোলা ছবিগুলো দেখতে পারে। আল্লাহ, তোমার কত বুদ্ধি! বুদ্ধি তো আছে, খালি একটাই বোকার মতো কাজ করেছি। কি কাজ? তোমাকে বিয়ে করেছি। এবার ডল তেড়ে আসে। তসিফ ভয় পাওয়ার ভঙ্গিতে অন্য ঘরে চলে যায়। ইরফান বাসায় ঢুকেই দেখে মা কার সাথে যেন বেশ জোরে জোরে সিরিয়াস মুডে কথা বলছেন। ইরফান সেটা ততটা পাত্তা না দিয়ে বাবার রুমে থেকে যায়। ওর বাবা আশফাক আহমেদ এখন বলা যায় অবসর জীবনযাপন করছেন। উনি অনেকটা অদ্ভুত খেয়ালি টাইপের মানুষ। জীবনে প্রচুর কষ্ট করেছেন, উন্নতিও করেছেন। তারপর একদিন মনে হলো না, আর বৈষয়িক কোনো কাজ করবেন না। এরপর ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ান, ছবি তোলেন, বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত আছেন। ইরফানের মা তাহেরা সুলতানা একদম বিপরীত মানুষ। উনি পুরোপুরি বৈষয়িক একজন নারী। ইরফানের বাবার এই হঠাৎ সন্ন্যাস টাইপ ব্রত নিয়ে প্রথম দিকে বেশ চিল্লাচিল্লি করেছেন, কিন্তু যখন দেখলেন কাজ হচ্ছে না এবং ইরফান বেশ দায়িত্ব নিয়ে অফিস সামলাচ্ছে, তখন আর কিছু বলেননি। বাবা, কি করছো? এই ছবিটা দেখ ইরফান, এই পথশিশু মেয়েটা ফুল হাতে কি চমৎকার হাসি দিয়েছে। দারুণ না ছবিটা? বাহ, খুব সুন্দর ছবি বাবা। তোমাকে আমার কিছু কথা বলার আছে বেটা। বলো বাবা। দেখো, তোমাকে আমি কখনোই কিছু চাপিয়ে দেইনি। আমি ইঞ্জিনিয়ার বলেই তোমাকে ইঞ্জিনিয়ার পড়তে বলিনি, বরং তুমি নিজের পছন্দেই এই সাবজেক্টে পড়ছো। আবার আমার ফার্মেই যে তোমাকে কাজ করতে হবে সেটাও বলিনি। অবশ্য তোমার মা কয়েকবার বলেছে আর তুমিও তাতে রাজি হয়েছো। এজন্যই আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ। আমার মনে হয়েছে জীবনে অনেক তো টাকার পেছনে ছুটলাম, এবার একটু উপভোগ করি। ছোট ছোট কত কিছু উপভোগ করিনি। এক কাপ কফি নিরিবিলি খাওয়া হতো না বহুকাল। মানুষের জীবনের কাছ থেকে দেখার, তাদের জন্য কিছু করার তীব্র ইচ্ছা ছিল। তুমি সেই ইচ্ছে পূর্ণ করেছো। এখন তুমি যখন বললে বিয়ের বিষয়টাতে তাড়াহুড়ো না করতে, আমরা বিশেষ করে আমি মেনে নিলাম, কারণ সংসার জীবন একবার শুরু হলে আর নিষ্কৃতি নেই। কিন্তু সব কিছুর তো একটা সময় আছে বাবা। তোমার এখন সংসার জীবন শুরু করার সময়। তোমার মাও বিশেষ করে এই ব্যাপারে ভীষণ চিন্তিত। তুমি এবার এই ব্যাপারে একটু সিরিয়াস হও। ইরফান চুপ করে মন দিয়ে বাবার কথা শুনে। কেন যেন চোখের সামনে হঠাৎ করে নাতাশার ছবি ভেসে আসে। এমন একটা মেয়ে জীবনসঙ্গী হলে ইরফানের বিয়েতে আপত্তি করতো না, কিন্তু লাজুক ইরফান সে কথা কাউকে বলতে পারে না, শুধু এইটুকুই বলে, তোমরা যেভাবে ভাবো আমার আপত্তি নেই। কিন্তু বিড়ম্বনা শুরু হয় পরদিন বিকেলে। তাহেরা সুলতানা হঠাৎ করে ইরফানকে কল দিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বলে। ইরফান অপ্রস্তুত হয়ে যায়। মা, এভাবে মেয়ে দেখা যায় হঠাৎ করে? কোনো প্রস্তুতি নাই, কিচ্ছু না। মেয়ে দেখতে বলেছি ইরফান, বিয়ে করার কথা বলিনি। আর এরা আমাদের আত্মীয়ের মধ্যে তোমার ছোট খালামণির ননদের মেয়ে, বিবিএ শেষ করেছে। আরে তোমাকে তো ওর বায়োডাটা অনেক আগেই দিয়েছি, তুমিই তো তখন এখন না বলে বলে আর এগোতে দিলে না। কাল তো বাবাকে বলেছ তোমার এখন সমস্যা নেই। কিন্তু মা, আজই যে দেখা করতে যেতে হবে এমন তো কিছু বলো নাই। বাসায় এসে ড্রেস পাল্টে একসাথে যাব, চলো। এরপর আর কথা চলে না। মায়ের সাথে বেশি তর্ক করতেও ইরফানের ভালো লাগে না। বাসায় আসে রেডি হতে। বেশ নামকরা একটা চাইনিজ রেস্টুরেন্ট। সন্ধ্যা কেবল শুরু হওয়াতে নানা লোকের আনাগোনা। চাইনিজ রেস্টুরেন্টের নিয়মে একটা আলোক ছায়া খেলা চলছে। ইরফান ওর মায়ের সাথে এসেছে। বাবাকেও আসার সময় ইরফান
অনেকটা ধরে এনেছে। মেয়ের নাম তিন্নি, চোখা টাইপের সুন্দরী, বেশিক্ষণ তাকানো যায় না। এর উপর সুন্দর করে সেজেছে পাকিস্তানি 3 পিস পরার চেহারা, ড্রেসে ঐশ্বর্য এবং আভিজাত্য ঠিকরে পড়ছে। তিন্নির মা আর ইরফানের মা বেশ হেসে হেসে নিজেদের মধ্যে কথা বলছেন। ইরফানের বাবা কথা বলছেন তিন্নির খালার সাথে। ওর বাবা আসেননি, বেচারা ইরফান চুপচাপ বসে আছে। তিন্নির মা কায়দা করে ওদের জন্য অন্য একটা টেবিলে দিয়ে দিলেন আলাদা করে কথা বলার জন্য। কিন্তু ইরফান বুঝতেই পারছে না কি বলে কি শুরু করবে। আপনি তো ইঞ্জিনিয়ার সেটা জানি, এর বাইরে আর কিছু, কোনো হবি বা আর কিছু করেন? না, আসলে আমি খুব ঘরকোনা টাইপ মানুষ, তো বই পড়তে পছন্দ করি ভীষণ। বাবা, এখন মানুষ বই পড়ে? স্পেশাল মিডিয়ার যুগে বই পড়ার সুযোগ পায়? আমি খুব আনসোশ্যাল, আর হ্যাঁ, গান শুনতে পছন্দ করি। বেশ ইন্টারেস্টিং ব্যাপার। আমি ভীষণ হইচই করা একজন মানুষ, ঘুরতে পছন্দ করি, আড্ডা দিতে, আর গান বলতে রক টাইপের গানই আমার পছন্দ। মনে মনে হতাশ হয় ইরফান। তার সাথে তো কিছুই মেলে না। মা তো এই মেয়েকেই পছন্দ করে বসে আছে। আজ দিনটা বৃষ্টি বৃষ্টি, চৈত্রের দাবদাহে একটু শান্তি পরশ যেন। ইরফান মনমরা হয়ে অফিসে বসে আছে, মনের মধ্যে একটা লাইনই ঘুরপাক খাচ্ছে। এমনও দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বর্ষায়। কিন্তু ইরফানের সাথে যার বিয়ের কথাবার্তা চলছে তার সাথে কি মনের সব কথাই বলতে পারবে? এসব মনে হয়ে আরও মন খারাপ হয়ে যায়। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। মুড একটু ভালো করতে 1 কাপ কফি নিয়ে বসেছিল, কিন্তু সেটা ঠান্ডা হওয়ার পথে হঠাৎ রুমের দরজা ঠেলে প্রবেশ করে তৌসিফ। এভাবে না বলে কয়ে একমাত্র সেই আসতে পারে। এই বৃষ্টির মধ্যে কেমনে কি? আমার এখান গাড়ি আছে ব্রো। সে তো বুঝলাম, কিন্তু কি এমন ঘটনা যে বৃষ্টির মধ্যে হাজির? জীবন মরণ সমস্যা, কিন্তু আমার না, আপনার। আমার? ইয়েস, আপনি নাকি বিয়ে করতে যাচ্ছেন, তা আমাকে তো কিছুই জানালেন না। আমি নিজে জানলে তো তোমাকে জানাবো। মা এখানে একদম স্বেচ্ছাচারে শাসকের মতো আচরণ করছেন। ওনার পছন্দে বিয়ে করতে হবে, না হলে নাকি আমার বিয়েই হবে না। কাল হঠাৎ ডেকে বিয়ে ঠিক করেছেন। এ যেন উঠ ছোড়া তোর বিয়ে। কিন্তু দাদা, ফুবু ওই মেয়ের ব্যাপারে ঠিকমতো খোঁজ নিয়েছে তো? আমাদের তো আত্মীয়ের মধ্যে মেয়ে পক্ষের রিভিউ কিন্তু ভালো না। টাকা পয়সা আছে কিন্তু অহংকারী, স্বার্থপর টাইপের ওরা। তোর ফুপুকে যে বোঝা, আমাকে কেন বলছিস? কারণ জীবনটা তোমার, বিয়ে তোমার, আর আমি এসব বলে ফুপুর দৌড়ানি খাই নাকি? ফুপু তখন বলবে, নিজে তো বিয়ে করে ঠিকই সংসার করছো, আমার ছেলের বেলায় ভাঙানি। ধুর, চল কোনো রেস্টুরেন্ট থেকে ভুনা খিচুড়ি আর কষা মাংস খেয়ে আসি। ভালো খেলে মাথায় বুদ্ধি খেলে। দারুণ বলেছো বস, এই জন্যই তোমাকে আমার পছন্দ। বিয়ের দিন ঠিক হয়, এদিকে ইরফান টেনশনে শুকিয়ে যাচ্ছে। একবার ভাবে অপছন্দের মেয়েকে নিয়ে কিভাবে সংসার করবে, আবার ভাবে আস্তে আস্তে মানিয়ে যাবে। কিন্তু এর সপ্তাহখানেক পরেই তৌসিফ উঠতে উঠতে আসে। ভাইয়া, কাহিনী চলছে বাসায়। কি হয়েছে? তোমার হবু শাশুড়ি নাকি কথায় কথায় ফুপুকে, মানে তোমার মাকে বলে ফেলেছে মেয়ে দেশের বাইরে সেটেলড হওয়ার ইচ্ছা। এখন তোমার মা, মানে আমার ফুপু তো এইটা শুনে তোমার মামি, মানে আমার মায়ের কাছে হাউকাউ করছে। কি? আমার মা, তোমার মামি, ফুপু এসব কি শুরু করছিস? ঘটনা স্পষ্ট করে বল। ঘটনা হলো, তিন্নির এবং ওদের বাবা মায়ের ইচ্ছা তিন্নি ওর স্বামীসহ দেশের বাইরে সেটেল হবে। তিন্নির খালারা বাইরে থাকেন, তারাই নাকি ব্যবস্থা করবে। কিন্তু তোমার মা এটা শুনে খেপেছেন। তুমি একমাত্র ছেলে, তোমাকে ওনারা ছাড়তে চান না। আর আরও একটা ব্যাপার হলো, দেশে থাকলেও তিন্নি আলাদা ফ্ল্যাটে থাকতে চায়। এখন তোমার মা তো কয় বিয়া হইতো না। আমার বিয়ে না হইলে তোর এত খুশির কি আছে? তোমার তিন্নির মতো কেটকি দিয়ে হবে না, তোমার লাগবে লাবণ্য। লাবণ্য কই পাবো রে? আছে তো বস, খুঁজলেই পাবে। রহস্যময় হাসি হাসি তৌসিফ। কেন ডেকেছিস সেখানে? ভাইয়া, আপনার জীবনের লাবণ্যের খোঁজ দিতে। চাপা গলায় বলে ডল। না, এই মেয়েটা পেটে কিছুই রাখতে পারে না। মনে মনে ভাবে তৌসিফ। পরিবেশ শান্ত করতে কথা বলে। তৌসিফ আর ডল আজ ইরফানকে একটা কফি শপে ডেকেছে ওর বিয়ের ব্যাপারে বলার জন্য। কিন্তু এই ইন্ট্রোভার্ট লোকটাকে কিভাবে যে ইজি করবে বুঝতে পারছে না। দেখো ভাইয়া, তোমাকে আজ হোক কাল হোক বিয়ে করাই লাগবে, কারণ এটাই সমাজের নিয়ম। আর কিছু না হোক, একজন সঙ্গীর জন্য এবং বাচ্চার জন্য এই সামাজিক প্রথাটা মানতেই হয়। সেক্ষেত্রে সম্মান না হলে এই জীবনে চলো অসম্ভব।
এমনিতেই আমরা আলাদা আলাদা পরিবারে আলাদা কালচারে বড় হই, তার উপরে যদি পছন্দ অপছন্দ একেবারে আলাদা হয় তাহলে সেই সংসার জীবন চালানো কঠিন। তিন্নির সাথে ঘটনাক্রমে বিয়ে হয়নি, বেঁচে গেছো, কারণ সে মোটেও তোমার টাইপের না। এখন ফুফু আরেকটা তিন্নি ধরে আনার আগেই নিজেই একজনকে পছন্দ করে আনো। আমি কাকে কোত্থেকে পছন্দ করে আনবো? আমি তো মেয়েদের সাথে ভালো করে কথাই বলতে পারি না। অসহায় ভঙ্গিতে বলে ইরফান। ডলের খুব মায়া লাগে, সে হড়বড়িয়ে বলে ওঠে। আমার নাতাশা আপু কিন্তু আপনার জন্য পারফেক্ট। খুব সাধারণ কিন্তু অসাধারণ মায়াবী একজন। আর হ্যাঁ, রবীন্দ্র ভক্ত। হাসে ডল, আর এদিকে বিব্রত হয় ইরফান। ওর মুখে রক্ত এসে জমা হয়। তোমার নাতাশা আপু ভালো, সেটা সন্দেহ নাই, কিন্তু তুমিই তো বলো উনি আপাতত বিয়ে বা কোনো সম্পর্কে জড়াতে চান না, তাহলে কি করে হবে? আরে আপুকে একজন ধোকা দিয়েছিল বলেই না এমন বলেন, কিন্তু ইরফান ভাইয়ের মতো এমন নিপাট ভালো মানুষ ওনার জীবনে আসলে উনি নিশ্চয়ই সাদরে গ্রহণ করবেন। এদিকে ইরফান এখান থেকে বের হতে পারলেই বাঁচে। ভাইয়া, আমি জানি তুমি নাতাশা আপুকে অনেকটাই পছন্দ করো। এখন আপুর সাথে কিছুদিন দেখা সাক্ষাৎ করে বোঝার চেষ্টা করো, আর একই সাথে ওনাকেও বুঝতে দাও যে পৃথিবীতে সব নারী যেমন ভালো না, ঠিক তেমনি সব পুরুষ খারাপ না। আমরা তোমার সাথে আছি, বিভিন্নভাবে তোমাকে হেল্প করব, অবশ্যই নাতাশা আপুকে বুঝতে না দিয়ে। তৌসিফ থামলেও ইরফান চুপ করে থাকে। বুঝতে চেষ্টা করে এই অসম্ভব ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েটার কাছে যাবে কিভাবে। কয়েকটা দিন পার হয়ে যায় প্রত্যেকের নিজ নিজ কর্মব্যস্ততায়। ইরফানের মা নিজেও চুপ হয়ে যান। তিনিদের স্বার্থপরতা দেখে তিনি থমকে গিয়েছেন। ডলার তৌসিফ বিভিন্ন রকম প্ল্যান করতে থাকে, কিন্তু ঠিকঠাক বাস্তবায়ন করতে পারে না। কিন্তু মানুষের চেষ্টার বাইরে ভাগ্য বলেও কিছু একটা আছে। দুজন একাকী মানুষকে কাছে আসার সুযোগ করে দেওয়ার জন্য মিরাকল বা ভাগ্য অনেক কিছুই ঘটতে পারে। এগুলো অনেক সময় বেশি নাটকে বা সিনেমেটিক মনে হয়, কিন্তু বাস্তব জীবনে আসলে আরও বেশি সিনেমেটিক। আমরা তলিয়ে দেখি না, তাই বুঝি না। সেদিন নাতাশা গিয়েছিল একটা ডায়াগনস্টিক সেন্টার থেকে ওর মায়ের একটা টেস্টের রিপোর্ট আনতে। বের হতেই ঝুম বৃষ্টি। একটা রিক্সা, সিএনজি কিছুই ওর বাসার দিকে যেতে চায় না। এদিকে রাস্তার পাশে দাঁড়িয়ে রিক্সা সিএনজি খুঁজতে যেয়ে নিজেই ভিজে গেছে অনেকটা। এমন সময় নাতাশার একদম পাশ ঘেঁষে খুব সাবধানে একটা গাড়ি থামে। দরজা খুলে বলে, উঠে পড়ুন, খুব বৃষ্টি। হঠাৎ করে ইরফানকে দেখে অবাক হয় নাতাশা, কিন্তু এমন বৃষ্টির মধ্যে আর ভাবাভাবি না করে উঠে পড়ে। মায়ের কিছু রিপোর্ট নিতে এসেছিলাম, কিন্তু এমন বৃষ্টিতে কিছুই পাওয়া যায় না। এদিকে এই ডায়াগনস্টিক সেন্টারে এমন ভিড়, বসাই যায় না। তাছাড়া এইসব জায়গায় বসতে ভালোও লাগে না। চারিদিকে কেমন রোগ আর মৃত্যুর গন্ধ কেমন যেন। দরজা লাগিয়ে ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে বলে নাতাশা। ইস, আপনি একদম ভিজে গেছেন। গাড়িতে তো তেমন কিছুই নাই, আপাতত এই টিস্যু দিয়ে যতটা পারেন মুছে নেন। ইরফান একটা টিস্যু বক্স এগিয়ে দেয়। আজ ড্রাইভার না আসাতে ইরফান নিজেই ড্রাইভ করে অফিস থেকে ফিরছিল। কিছু দূর আসতেই এমন তুমুল বৃষ্টি, রাস্তায়ও পানি জমে যাচ্ছে। এদিকে নাতাশাকে পেয়ে ইরফানের যেমন ভালো লাগছে, ঠিক তেমনি আশঙ্কা হচ্ছে মেয়েটার আবার জ্বর না চলে আসে। শহরের রাস্তাগুলোর পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই খারাপ। একটু বৃষ্টি হলে এমন অবস্থা হয় যে গাড়ি বাদ দিয়ে নৌকা নিয়ে চললে ভালো হয়। ইরফান তার গাড়ি নিয়ে এখন যে রাস্তায় চলছে সেই রাস্তার অবস্থা ঠিক এমন। গাড়ির চাকার উপর পানি, পানিতে কয়েকটা সিএনজি আটকে গেছে। এখন বৃষ্টির ফোঁটা কম হলেও বাড়তি দুর্যোগ হিসেবে যোগ হয়েছে আকাশে বিজলি চমকাচ্ছে। হঠাৎ হঠাৎ বজ্রের শব্দ, এমন অবস্থায় বাইরে থাকা মোটেও নিরাপদ নয়। নাতাশা, গাড়ি চালানোই তো দুষ্কর, তার উপর বজ্রপাত হচ্ছে। এখন তো এভাবে বাইরে থাকা ঠিক না, কোথাও দাঁড়াতে হবে। চিন্তিত ভঙ্গিতে বলে ইরফান। ওর নিজেকে নিয়ে মোটেও ভাবছে না, সাথে নাতাশা আছে। ওর নিরাপত্তা নিয়ে দারুণভাবে চিন্তিত। নিচে ঠোঁট কামড়ে আছে, কপালে কয়েকটা ভাঁজ। নাতাশাও পরিস্থিতি বুঝতে পারছে। এদিকে ইরফানের মুখে দুশ্চিন্তার ছায়া টের পায়। দ্রুত সমাধান খোঁজে। এখানেই থামেন, ওই বাম পাশে ওখানে একটা কফি শপ আছে, আপাতত সেখানে বসি। এই পানি নামতে কমপক্ষে 1 ঘন্টা লাগবে। আর দেখুন এই সামনে পার্কিংয়ের ব্যবস্থাও আছে, দ্রুত চলুন। ইরফান আর ভাবে না। নাতাশার পক্ষ থেকে এই প্রস্তাব আসাতে সে স্বস্তি বোধ করে। ইরফান বললে কি ভাবতো এই চিন্তাতে সে কিচ্ছু বলেনি। এদিকে মেয়েটা ভিজে গেছে, এজন্য চিন্তা হচ্ছে। ইরফান দ্রুত গাড়ি পার্ক করে অনেকটা দৌড়ে ঘুরে এসে নাতাশার গাড়ির দরজা খুলে দেয়। এরপর গাড়ি লক করেই ছুটে কফি শপের কাচের দরজা খুলে দেয়। এখন কফি শপের অসময় বলা চলে।
এখন কফি শপের অসময় বলা যায়, দুপুরের পরপর, তার উপর ঝুম বৃষ্টি, তেমন লোকজন নেই বললেই চলে। নাতাশা এই জানালার ধারে একটা টেবিলের চেয়ার টেনে বসে। ইরফান একটু আসছি বলে কাউন্টারের দিকে যেয়ে ওয়েটারের সাথে কিছু একটা বলে দরজা ঠেলে বাইরে যায়। নাতাশা বোঝে না ইরফান কেন বাইরে গেল, আবার ভাবে হয়তো কোনো প্রয়োজন। এই মধ্যে ওয়েটার এসে ওর মাথার উপরে চলা এসির পাওয়ার কমিয়ে দেয়। ওহ, শান্তি লাগছে। এমনিতেও বৃষ্টিতে ভিজেছে, তার উপরে এসির বাতাসে ওর কাঁপন ধরে যাচ্ছিল। ধন্যবাদ ভাইয়া, আসলেই শীত করছিল। জি, সারি আমাকে বললেন, এই জন্য পাওয়ারটা কমিয়ে দিলাম। অবাক হয় নাতাশা। এই ছেলেটা খুব ভদ্র এবং বেশ কেয়ারিং, বুঝতে পারে। যেভাবে দরজা খুলে তাকে গায়ে থেকে বের হতে সাহায্য করলো এবং কফি শপে ঢোকার সময় এগিয়ে এসে দরজা খুলে দিল, তাতে বোঝাই যায় অত্যন্ত ভদ্র এবং পরিমিতি বোধ সম্পন্ন। কিন্তু সে গেল কোথায়? ইস, ফোনটা ব্যাগে ছিল, দেখা দরকার। নিশ্চয়ই মা ফোন দিয়ে খুঁজে হয়রান হচ্ছে। দ্রুত মোবাইল বের করে মায়ের সাথে কথা সেরে নেয়। আরও কয়েক মিনিট পরে ইরফান হাতে একটা প্যাকেট নিয়ে ঢোকে। অত্যন্ত সংকুচিত হয়ে বলে, আপনি ভিজে গেছেন, এদিকে বাসায়ও ফিরতে পারছেন না। ঢোকার মুখে দেখলাম পাশে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, এই জন্য একটা তোয়ালে কিনে এনেছি। জানি না কি মনে করবেন, আপনি একটু চুল মাথা মুছে ফেলুন, এখানকার বৃষ্টির পানিতে জ্বর হয়। নাতাশা তো অবাকের উপর অবাক হওয়ার পালা। ইরফানের মুখ দেখেই বোঝা যায় অত্যন্ত আন্তরিক আকুতি, সেখানে একটা সরলতা ছায়া আছে। নাতাশা কোনো কথা না বলে প্যাকেটটা নিয়ে তোয়ালে বের করে মাথা আর চুল আলতো করে মুছে নেয়। আসলেই তার জ্বর আসার ভয় হচ্ছিল। ইরফানের মনে হয় সে অন্যতম সুন্দরতম একটা দৃশ্য দেখছে। একজন নারী তার ভেজা চুল মুছছে। এখানে পদ্ম ফুলের মতো সহজাত সৌন্দর্য ফুটে আছে যেন। ঠিক সেই সময় ওয়েটার স্যান্ডউইচ আর গরম কফি নিয়ে আসে। আপনারটা কই? একটা করে কেন? অবাক হয়ে জিজ্ঞাসা করে নাতাশা। আপনার আগে কফি খাওয়া দরকার, ঠান্ডা লাগছে, এই জন্য আপনাকে আগে দিতে বলেছি। আমারটা আসছে। কিন্তু স্যান্ডউইচ কেন আবার? কখন খেয়েছেন জানি না তো, খালি পেটে কফি খেলে অ্যাসিডিটি হবে। গম্ভীর হয়ে যায় নাতাশা, চুপচাপ খেতে থাকে। তারপর হঠাৎ বলে ওঠে, আচ্ছা, আপনি কি সত্যি এমন কেয়ারিং, নাকি আমাকে এইভাবে দেখাচ্ছেন? এই কথা ইরফানের রাগ হওয়ার কথা কিংবা বিব্রত হওয়ার কথা, কিন্তু ইরফান হেসে ফেলে। ওর হাসি দেখে উল্টো নাতাশা বিব্রত হয়। আপনাকে দেখিয়ে দেখিয়ে যত্নবান হওয়ার আইডিয়াটা মন্দ না। দেখছেন না, কেশ পেকে যাচ্ছে কিন্তু মেয়ে জুটছে না। কিন্তু আসলে এই কেয়ার নেওয়ার ব্যাপারটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে। উনি একদমই ভিন্ন ধরনের বিচিত্র চরিত্রের একজন মানুষ। উনি এখনও ফটোগ্রাফি করে বেড়ান। কিন্তু আমি যখন ছোট, আমাদের তখন স্ট্রাগলিংয়ের সময় যাচ্ছে, বাসায় কাজের লোক রাখার সামর্থ্য নাই। ঠিক সেই সময়ে বাবা সারাদিন নানান কাজে ব্যস্ত থাকলেও বাসায় এসে মাকে হেল্প করতেন। এমনও দেখেছি মায়ের পায়ে ব্যথা, বাবা তেল মালিশ করে দিচ্ছেন। এখনও পর্যন্ত মায়ের সবচেয়ে বড় সাপোর্ট হলো বাবা। এই মধ্যে ইরফানের কফি চলে এসেছে। কফিতে একটা চুমুক দিয়ে আবার বলতে শুরু করে, আমি যখন একটু বড় হয়েছি, বাবা আমার মাথায় একটু একটু করে ঢুকায় দিয়েছেন যে মেয়েদের ভীষণ সম্মান করতে হয়, তাদের রানীর মর্যাদা দিতে হয়, তবেই সংসারে সমাজে শান্তি থাকে। ইরফানের কথা শুনে নাতাশার ভীষণ ভালো লাগে। অস্বস্তি বোধটা ধীরে ধীরে মিলিয়ে যায়। ইরফানের বাবার প্রতি মনটা শ্রদ্ধায় ভরে ওঠে। কি দারুণ একজন মানুষ। কিন্তু বাবা আমার সর্বনাশ করেছেন। কিভাবে? অবাক হয়ে জিজ্ঞাসা করে নাতাশা। এই যে অতি সম্মানের চোখে দেখতে দেখতে একটা প্রেম করতে পারলাম না, আর পছন্দ করে যে একটা বিয়ে করব, সেটাও হচ্ছে কই। আমার ছোট তৌসিক বউ নিয়ে ঘুরে বেড়ায়, আর মায়ের বকা খেতে হয় আমাকে। নাতাশা মুচকে একটা হাসি দেয়, কথা বাড়ায় না। বাইরে ততক্ষণে বৃষ্টিটা বন্ধ হয়েছে। এবার মনে হয় ওঠা যায়। অফিস আজ বেশ কাজের চাপ। দলের মতো কথা বেশি বলা মেয়েটাও আজ এক মনে চুপচাপ কাজ করছে। লাঞ্চ আওয়ারে হাঁপ ছেড়ে বাঁচল যেন। খেতে বসে নাতাশার খোঁজ করে। নাতাশাও আজ বিধ্বস্ত। সাধারণ কয়েকটা কথার পরে নাতাশা আচমকা প্রশ্ন করে ওঠে, ডল, ইরফান তোমাদের কেমন আত্মীয়? ডল সতর্ক হয়। বেশি কথা বলার স্বভাবের কারণে অতি আবেগে হড়বড় করে বেশি কথা বলায় তৌসিফ রাগ করে। আর ইরফানের বিষয়ে খুবই সতর্ক করে দিয়েছে, কোনো মতেই ভুলভাল কিছু বলা যাবে না। ইরফানও অবশেষে তার প্রতি ইন্ট্রোভার্ট চরিত্র থেকে বের হয়ে এসে তৌসিফদের সাথে এখন অনেক কিছু শেয়ার করে। গতদিন বৃষ্টির মধ্যে যে কফি শপে গিয়েছিল সেটাও জানিয়েছে। আপু, ইরফান ভাইয়া তৌসিকের ফুফাতো ভাই, কিন্তু ওর নিজের ভাইয়ের চেয়ে কম না। তৌসিক তো ইরফান ভাই বলতে অজ্ঞান। ওনার বাবাকে দেখেছো?
ছেলেকে ছেড়ে বাবার খোঁজ নেওয়াতে অবাক হয়, কিন্তু সেটা প্রকাশ না করে বলে, আপু বিয়েতে একবার আর ওনাদের বাসায় দাওয়াতে একবার দেখেছি, আর দেখা হয়নি। আর উনি কিছুটা অন্য ধরনের, খুব ঘোরাঘুরি করেন, বাসায় থাকেন কম, এই জন্য আর দেখা হয়নি। আমি দেখতে চাই ওনাকে। ডল অবাক হয় আর কৌতূহল চাপা রাখতে পারে না, জিজ্ঞাসা করে, কেন আপু, কি ব্যাপার বলো তো? আসলে ইরফানের সাথে আমার গত সপ্তাহে দেখা হয়েছিল। বৃষ্টির মধ্যে আটকা পড়েছিলাম, উনি আমায় লিফট দিয়েছিলেন। তখনই উনি ওনার বাবার কথা বলেছিলেন। তখনই না খুব দেখতে ইচ্ছে হয়েছিল আমার ওনাকে। ডল ব্যবস্থা করে দিবে জানায়, কিন্তু তবু ওর বিস্ময় কাটে না। কিন্তু কি বলতে আবার কি বলে এই ভেবে আর কথা বাড়ায় না। বাসায় ফিরে তৌসিফকে কথা জানাতেই তৌসিফ খুশি হয়। নাতাশা আপুর তো বাবা নেই জানো। ইরফান ভাইয়ের কাছে ওনার বাবার কথা শুনে হয়তো নিজের বাবার কথা মনে হয়েছে, এই জন্য দেখা করতে চেয়েছেন। হবে হয়তো। ষাটোর্ধ একটা লোক পার্কের বকুল গাছে নিচে একদল পথ শিশুদের নিয়ে বসে আছে। তার মুখেও শিশুদের মতো সারল্য। নাতাশা দূর থেকে লোকটাকে দেখে। তৌসিফ ইরফানের মাধ্যমে জানতে পারে ফুপা এখানে আছে। ডলকে জানাতেই সে নাতাশাকে জানায়, পরন্ত বিকেলের রোদ মরে এসেছে। হালকা বাতাস, সৌম্য দর্শন। লোকটার মুখে বড় দাড়ি, আবার বড় চুল, পরনে ঢোলা প্যান্ট আর ফতুয়া, হাতে একটা ক্যামেরা। সেটা দিয়ে বাচ্চাদের ছবি তুলে ওদের দেখাচ্ছেন, আবার একসাথে বসে বাদামও খাচ্ছেন। দূর থেকে কিছুক্ষণ এটা দেখে পায়ে পায়ে এগিয়ে যায় নাতাশা। আমি কি আপনাদের সাথে বসতে পারি? কিছুটা অবাক হয়ে তাকান আশফাক সাহেব। নাতাশাকে দেখে বিস্মিত হন। অবশ্যই মা, এই যে এখানে বসুন। কাপড় চোপড় গুছায় ঘাসের উপরে বসে পড়ে নাতাশা। যাদের দিকে কেউ তাকায় না তাদের সাথে সময় কাটাচ্ছেন দেখে ভালো লাগলো। এজন্যই কি এখানে এনেছেন মা? ব্যাপারটা সেই রকমই, আপনাকে দেখতে এসেছি। আমাকে? বিস্মিত আশফাক সাহেব হেসে ফেলেন। আসলে ঘটনাক্রমে আপনার ছেলে ইরফানের সাথে আমার পরিচয় হয়েছে। ওনার মুখে আপনার কথা শুনে দেখতে এসেছি আমি। বেটা দেখি ডুবে ডুবে জল খায়, মোটে কোনো মেয়ের সাথে কথা বলে না, আর সেইখানে পরিচয়ে হয়ে আমাকে নিয়ে কথা বলেছে। স্ট্রেঞ্জ। মনে মনে ভাবেন আশফাক সাহেব। এবার ভালো করে মেয়েটাকে দেখেন। হালকা বেগুনি রঙের 3 পিস পরা, চোখে খুব হালকা করে কাজল দেওয়া, ঠোঁটেও হালকা লিপস্টিক, হাত খোপা করা চুল। কিন্তু আশফাক সাহেবের অবাক লাগে, এই মেয়েটার সাথে ওনার মায়ের মুখে কোথায় যেন মিল আছে। হঠাৎ করে দেখে তো অবাকই হয়েছিলেন, তবে ছেলের পছন্দ আছে। মেয়েটা যেন শান্ত দিঘির মতো, কেমন একটা স্নিগ্ধতা আছে চেহারায়। আমার ছেলে যে কোনো মেয়ের সাথে কথা বলতে পারে সেটা তো জানতাম না। যাই হোক মা, আমার সম্পর্কে কি বলেছে জানি না। আমি তো দেখতে আসার মতো কোনো অসাধারণ ব্যক্তি নই। মেয়েদের জীবনে প্রথম হিরো হলো তার বাবা। আমারও তাই। বাবাকে আমার সবসময় একজন আদর্শ মানুষ মনে হতো। ছেলে মেয়ের বিভেদ করতেন না, ভালোবাসতেন আমায় খুব, ভীষণ ভালোবাসতেন। গান শোনা এবং শেখা এগুলো বাবার হাত ধরেই। ভালো ভালো বই কিনে দিতেন, নিজের পায়ে দাঁড়াতে বলতেন। বাবাকে দেখেছি সব মেয়েদের ভীষণ সম্মান দিতেন। এটুকু বলে চুপ হয়ে যায় নাতাশা। নিজেরকে সামলে নিয়ে আবারও বলে ওঠে, বাবাকে হারিয়েছি আজ 5 বছর হলো। মনে হয় এই তো সেই দিনও বাবা পাশে ছিল। এরপর জীবন থেমে থাকেনি, কিন্তু বাবার মতো ভদ্র আর অন্যদের, বিশেষ করে মেয়েদের সম্মান দিতে আমি কাউকেই দেখিনি। ঘটনাক্রমে ইরফানের সাথে পরিচয় হয়। স্বল্প পরিচয়ে ওনার মধ্যে আমি ভীষণ যত্নশীলতা আর মেয়েদের সম্মানের চোখে দেখা এই ব্যক্তিত্বের পরিচয়টা পাই। তখন উনিই আপনার কথা বলেছেন যে আপনার কাছ থেকেই উনি এইসব শিখেছেন। আপনি সাধারণ নাকি অসাধারণ তা জানি না, আমি এমন একজন বাবাকে দেখতে এসেছি যিনি তার সন্তানের কাছে মডেল, এবং সন্তানকে এমনভাবে শিক্ষা দিয়েছেন যে একজন মেয়ে সেই বাবাকে দেখতে আগ্রহী হয়েছে। নাতাশা চুপ করে। আশফাক সাহেবও কথা বলেন না, বাচ্চাগুলোকে বলেন খেলতে। এরপর নাতাশার দিকে তাকিয়ে বলেন, এগুলো বাবার কর্তব্য মা। যারা এটুকু শিক্ষা তার সন্তানকে দিতে পারে না সে বাবা ব্যর্থ। আমি একটা অন্য প্রসঙ্গে কথা বলি। আমার মায়ের নাম গুলনাহার। আসলেই ফুলের মতো সতেজ একটা চেহারা ছিল ওনার। আপনার মাঝে আমার মায়ের চেহারার একটা অদল আছে। প্রথম দেখি তো আমি অবাক হয়েছিলাম, আমার মা বুঝি আবার ফিরে এলেন। আমাকে আপনি করে বলবেন না আঙ্কেল। আপনার সম্পর্কে আমার অনেক কিছু জানার ইচ্ছা। এই যেমন কেন নিজের প্রতিষ্ঠান ছেড়ে এইভাবে ক্যামেরা হাতে বেরিয়ে পড়লেন, সেই গল্পটা অবশ্যই শুনবো, কিন্তু আজ দেরি হয়ে যাচ্ছে। ভালো থাকবেন আঙ্কেল।
তো মেয়েটাকে কোন মেয়েটা বাবা? রাতের খাবার খেয়ে আশফাক সাহেব বেডরুমে একটা টুলে বসে সুতির নরম পাতলা কাপড় দিয়ে ক্যামেরা লেন্স মুছছিলেন। ইরফান বেডে বসে বেড সাইডে রাখা একটা বই উল্টে পাল্টে দেখছিল। এটা ওদের প্রতি রাতের রুটিন। খাওয়ার পর বাপ বেটা বসে কুটুর কুটু করে গল্প করা। ইরফানের মা এই সময় রান্নাঘর গোছানোর কাজে ব্যস্ত থাকেন। সেই সুযোগে এরা দুজন মনের মতো করে গল্প করতে থাকে। দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। ঠিকই তো, সুন্দর একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে। শুধু তাই না, তাকে আবার ফ্যামিলি হিস্ট্রিও বলা শেষ। বেশ রসিয়ে রসিয়ে মজা করে বলেন আশফাক সাহেব। ছেলের সাথে ওনার এমনই বন্ধুর মতো সম্পর্ক। আরে না বাবা, তুমি যার কথা বলছো ওনার নাম নাতাশা। তৌসিকের বউ ডলের কলিগ। একদিন পরিচয় হয়েছিল, এরপর ঘটনাক্রমে বৃষ্টির মধ্যে দেখা। উনি কোনো গাড়ি পাচ্ছিলেন না, এই জন্য লিফট দেয়। কিন্তু ওনার মনে হয়েছে আমি বেশ কেয়ারিং টাইপের, তো তখন তোমার কথা বলেছি। পরে শুনলাম তোমার সাথে দেখা করতে গেছেন। আমি তো এই ব্যাপারে জানিই না। তৌসিকের এক সময় কল দিয়ে বলতো ফুপা কোথায়। আমি তখন অফিসে খুবই ব্যস্ত, জাস্ট তোমার অবস্থান বলে রেখে দিয়েছি। আশফাক সাহেব হঠাৎ উঠে দাঁড়ান। হাতের ক্যামেরা রেখে ইরফানের দিকে এগিয়ে এসে মাথায় হাত রেখে বলেন, মেয়েটা অনেকটা আমার মায়ের মতো দেখতে, কেমন স্নিগ্ধ, সরল। প্রথম দেখায় বেশ ভালো লেগেছে। বাবা, তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল। বলো। তিন্নির সাথে বিয়ে ঠিক করা নিয়ে আমার বিস্ময় এখনও কাটে না। আর কেউ না হোক, তুমি তো জানতে যে ওর সাথে আমার রুচি পছন্দ কিছুই মেলে না। তাহলে কিছু বলনি, বাধা দাও নেই? দেখো বাবা, বয়স এবং জীবনযুদ্ধ আমাকে কিছুটা হলেও দূরদর্শী করেছে। আমি জানতাম এটা ভুল চয়েস, কিন্তু সেটা বললে তোমার মা দুঃখ পেত, এমনকি আমাদের কথা শুনতো কিনা তা বাসায় অশান্তি হতো কিনা তার গ্যারান্টি ছিল না। কিন্তু আমি চুপ থাকলেও নিষ্ক্রিয় ছিলাম না। ওদের বিষয়ে বিশদ খোঁজ নিয়ে তো তোমার মাকে সুযোগ বুঝে বলেছি তিন্নি দেশে থাকবে না, আর থাকলেও আলাদা থাকবে। তখন তোমার মা এই বিষয়ে কথা তুলতেও তো সব কিছু জানা গেল, কিন্তু শুরুতে এসব বললে তোমার মা কিছুতেই মানতো না। ইরফান কিছু বলে না। বাবার হাত নিজের হাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ পর ছেড়ে চলে আসে। এর মধ্যে ইরফানের মা ঢোকেন। এদিকে বৈশাখ জ্যৈষ্ঠ পেরিয়ে বর্ষাকাল উপস্থিত। হাতে কদম ফুল নিয়ে কিছু মেয়ে জ্যামে দাঁড়ানো। গাড়ির কাছে যেয়ে ফুল কেনার জন্য অনুরোধ করে। কেউ কিনে কেউ কেনে না। নাতাশা আজ রিক্সা অফিস থেকে ফিরছিল। দুপুরে প্রোগ্রাম ছিল। হালকা আকাশি নীল কালারের শাড়ি পরনে, ম্যাচিং ব্লাউজ, টিপ আর হাতের চুড়ি। জ্যামে পড়েছে বেশ কিছুক্ষণ। এই মুহূর্তে বৃষ্টি না থাকায় ভ্যাপসা গরম। এমন সময় একটা 7-8 বছরের মেয়ে ফুল নিয়ে আসে। বেশ মিষ্টি দেখতে, কিন্তু কেমন যেন চেনা চেনা লাগে। হঠাৎ মনে হয় সেদিন ইরফানের বাবা আশফাক সাহেবের সাথে দেখেছিলেন। সেদিন মেয়েটার হাতে গলায় বকুল ফুলের মালা জড়িয়েছিল, এজন্য মনে আছে। আচ্ছা, তোমাদের ছবি তোলেন যে আঙ্কেল, উনি কখন আসেন? গরমে ভালো লাগছিল না, সেই পার্কটাও হাঁটার পথে। কি মনে করে রিক্সা থেকে নেমে পায়ে পায়ে বকুল গাছটার নিচে যায়। আজ উনি একাই বসে, একেবারে একা নয়, সাথে কয়েকটা কুকুর। খাবার দিচ্ছেন তাদের। নাতাশাকে দেখে খুব একটা বিস্মিত হন না, যেন নাতাশা আসবে এটাই স্বাভাবিক। নাতাশা চুপ করে বসে আশফাক সাহেবের কাজকর্ম দেখে। আপনার এই জীবন ভালো লাগে? আমার সব জীবনই ভালো লাগতো মা, তবে ছোটবেলাটা বেশ অভাবে কেটেছে। বাবা গরিব স্কুলের মাস্টার ছিলেন, আয় ইনকাম কম। মা ছিলেন বেশ ভালো পরিবারের মেয়ে। আমার আর ভাই বোন কি এক অজানা কারণে বাঁচেনি, এজন্য মা আমাকে খুব আগলে রাখতেন। এরপর তো সংগ্রাম আর সংগ্রাম, নিজের পায়ে দাঁড়ালাম, কিন্তু সেই মুহূর্তে মা বাবা দুজনকেই হারালাম। টাকা হলো, সম্মান হলো, সন্তানকেও বড় করলাম। এরপর মনে হলো আর কেন, এবার একটু ধীরে চলি, জগৎ দেখি, জীবন দেখি। নিজের দুঃখ কষ্ট প্রাপ্তি অপ্রাপ্তি হিসাব কষতেই যেন অন্য জীবনের দিকে তাকানোই হয় না। ব্যাস, তারপর সব ছেড়ে এক সময়ে শখ পূরণে ক্যামেরা হাতে নেমে গেলাম। এরপর কি দেখলেন? অন্যের জীবনকে কিভাবে দেখলেন? দেখো মা, অন্যের দুঃখে দেখলে নিজের দুঃখকে ছোট লাগে। জীবনে এই না পাওয়া নিয়ে আক্ষেপ খুব তুচ্ছ মনে হয়। আমি প্রায় পথ শিশুদের সাথে ভাগাভাগি করে খাবার খাই। ওদের খাবার আমি খাই, আর আমারটা ওরা।
ওদের গল্প শুনি। কারো মা নাই, কারো বাবা আরেক জায়গায় বিয়ে করে ওদের দেখে না, আবার কারো মা বাবা কেউ নাই, কারো পড়ালেখার আগ্রহ আছে, কারো আবার পড়ালেখার কথা শুনলেই পালায়। আগ্রহ ভরে শুনছিল নাতাশা। আশফাক সাহেবকে ওর একজন দারুণ মানুষ মনে হয়, সবার থেকে আলাদা চিন্তা ভাবনা। মাঝে মাঝে এখানে আসবে ভাবে। আঙ্কেল, আপনি কি ছুটির দিনেও আসেন? আমার আর ছুটি আর না ছুটির কি মা, কাজ থেকেই ছুটি নিয়েছি, প্রতিদিন আসি। আর শুক্রবারে আমাদের ফিস্ট, আমরা ভালো খাবার খাই। নাতাশা কোনো এক শুক্রবারে যুক্ত হবে মনে মনে ভাবে। এরপর বিদায় নেওয়ার কথা বলে চলে আসার ইচ্ছে করতেই আশফাক সাহেব বলে ওঠেন, আমার মা গুলনাহার খুব ভালো রান্না করতেন। আমি মোটামুটি রান্না পারি আঙ্কেল। ওকে, ফিস্ট সেটাই নিয়ে এসো। লোকটা মন পড়তে পারে নাকি? অবাক হয়ে মনে মনে ভাবতে ভাবতে ফিরে আসে। মা, আমি এক অদ্ভুত মানুষের সাথে পরিচিত হয়েছি। রাতে খাবার টেবিলে খেতে খেতে বলল নাতাশা। অদ্ভুত মানে? উনি সফল একজন মানুষ, ইঞ্জিনিয়ার, নিজের ফার্মও আছে। কিন্তু একদিন মনে হলো আর অর্থের পিছনে ছুটে কি লাভ। ব্যাস, উনি এইসব ছেড়ে ছুড়ে ক্যামেরা হাতে ঘুরে বেড়ান, পথ শিশুদের সাথে সময় কাটান। উনি অদ্ভুত নয় নাতাশা, আমাদের চিন্তাধারাই অদ্ভুত। আমরা ভাবি টাকাই সব, আমার আরও লাগবে করতে করতে জীবন পার করে ফেলি। উনি আগেই বুঝেছেন জীবনের মানে, বুঝেছেন কিভাবে সময়কে উপভোগ করতে হয়, পরিচয় কিভাবে। উনি হলেন ডলের হাজব্যান্ড তৌশিক, ওর ফুপা। কিন্তু ফুপার সাথে কিভাবে কি? আসলে পরিচয় হয়েছিল তৌফিকের ফুপাতো ভাই ইরফানের সাথে। ওনার বাবার সম্পর্কে জেনে না কৌতূহলবশত দেখা করতে গিয়েছিলাম আমি। অনেকটা আমতা আমতা করে বলে নাতাশা। নাতাশার মা মুচকে হাসেন, কিছু বলেন না। অনেকদিন পর নাতাশা কোনো ছেলে সম্পর্কে কিছু বলল। যাক, মেয়েটা স্বাভাবিক হোক। এদিকে নাতাশা খাওয়া শেষে ব্যালকনিতে বসে। এটা ওর ভীষণ প্রিয় জায়গা। দুই একটা জুই, কামিনী, বেলি আর হাসনাহেনা লাগানো। ওর বাবা দেশি ফুল পছন্দ করতেন। যখন ফুল ফুটে পুরো ঘর বারান্দা মোমো করে। একটা রকিং চেয়ার আছে, সেটাতে বসে নানান ধরনের কথা ভাবে। এখানে বাবা আশফাক সাহেব ঠিকই বলেছেন, আমরা নিজেদের দুঃখ কষ্ট নিয়ে এত ব্যস্ত থাকি যে অন্যের কষ্টের দিকে থাকাই না। আজ হঠাৎ মনে হলো ওর মায়ের তো অনেক কষ্ট। আমাদের সমাজে একটা মেয়ের বিয়ের বয়স হলে তার বাপ মায়ের চেয়ে সমাজের মাথা ব্যথা বেশি। সেখানে ওর বাবা নেই, মাকেই কথা শুনতে হয়। মা যেন বয়সের চেয়ে বেশি বুড়িয়ে গেছেন, তবু ওকে কিচ্ছু বলে না। মধ্যবিত্ত বাঙালি পরিবারে এটা বিরল। অনেক তো হলো অতীত নিয়ে কান্না, এখন আসলেই ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। মনে মনে এসব ভাবতে ভাবতেই মোবাইল অন করে ফেসবুক ওপেন করে। আরে ডলি, দেখো কি সুন্দর সেজেগুজে ছবি দিয়েছে, সাথে আবার তৌসিফও আছে। তৌসিফকে দেখে হঠাৎ ইরফানের কথা মনে হয়। তৌসিফের আড়িতে ঢোকে। স্ক্রলিং করতে করতে এক জায়গায় তৌসিফের সাথে ইরফানের ছবি পায়। ইরফানের আড়িতে ট্যাগ করা। নাতাশা বেশ আগ্রহ নিয়ে ইরফানের আড়িতে ঢোকে। বায়োতে লেখা, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। প্রোফাইল পিকচারে একটা নদীর পাড়ে দাঁড়ানো, সামনে ডুবন্ত সূর্য। ছবির ক্রেডিট দেওয়া, বাবার ক্লিক। মনটা ভালো হয়ে গেল নাতাশার। ওরও বাবার সাথে এমনই সম্পর্ক ছিল, বন্ধুত্বের। তারপর হঠাৎ ছেড়ে চলে গেলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে নাতাশা। মানুষ চলে গেলেই তার শূন্যস্থান মর্মে মর্মে উপলব্ধি করা যায়, বিশেষ করে যারা না ফেরার দেশে চলে যান। ইরফানের ওয়ালে অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত শেয়ার করা। সেটা খুব রবীন্দ্র ভক্ত বোঝা যায়। প্রথম দিন অবশ্য সেটাই বলেছিল। নাতাশা নিজে কত ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতো। বাবা চলে গেল, জীবনে আঘাত আসলো আর সব ছেড়ে দিল। ইরফানকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে কি বেশি হ্যাংলামি হয়ে যাবে? মনে মনে ভাবে নাতাশা। আবার ভাবে তা কেন, কতজনই তো ফেসবুক ফ্রেন্ড হয়, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। হঠাৎ নাতাশা দেখে মেঘের আড়াল থেকে চাঁদ দেখা যায়। মোবাইলের রেকর্ডার অন করে বহুদিন পরে গাইতে থাকে। ইরফান একটা বই নিয়ে মগ্ন হয়ে পড়ছিল, দ্য আলকেমিস্ট। বইটার প্রতি লাইনে লাইনে ফিলোসফি আছে। মানুষ যদি তার স্বপ্ন পূরণ করতে চায়, কিভাবে সার্বিকভাবে সহযোগিতা অপ্রত্যাশিত পথে আসে, সেটাই দেখানো হয়েছে। ঘুমানোর সময় হাতে বইটা রেখে মোবাইল হাতে নেয়, অফ করে ঘুমানোর স্বভাব। হঠাৎ দেখেন নোটিফিকেশন, নাতাশা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। অবাক হয় ইরফান। অন্ধকারাচ্ছন্ন একটা জায়গায় ভিডিও, মানুষের চেহারা বোঝা যায় না, কিন্তু একজন চুল খুলে বসে আছেন বোঝা যায়। দূর থেকে মনে হচ্ছে চাঁদের আলো এসে পড়েছে।
খালি গলায় ভীষণ মিষ্টি একটা কণ্ঠের গান ভেসে আসছে। চাঁদের হাসি বাদ ভেঙেছে। নাতাশার কণ্ঠের গান তন্ময় হয়ে শুনে ইরফান, আহা কি মায়াভরা দরদি কণ্ঠ। বারবার শুনে সৌভাগ্য যে নাতাশা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, একসেপ্ট করতেই এমন গান শোনা গেল। আরও কোনো গান শোনা যায় কিনা এই আসে ইরফান নাতাশার প্রোফাইলে ওয়ালে স্ক্রলিং করতে থাকে। না, তেমন পোস্টই নেই। ডলের সাথে 2-1টা ছবি আছে, আর তেমন কিছুই না। মাঝে মাঝে কিছু মোটিভেশনাল কথাবার্তা শেয়ার করা। এরপর অনেক আগের একটা পোস্ট দেখতে পায়, যেখানে কোনো একটা ফাংশনে নাতাশা গাইছে, আমি তোমারই সঙ্গে বিঁধেছি আমারও প্রাণ শরীরই বাঁধনে। মেয়েটা গুণী কিন্তু দুঃখী, মনে মনে ভাবে ইরফান। খুব ইচ্ছে করে নাতাশার ইনবক্সে ওর কণ্ঠের প্রশংসা করে কিছু লিখতে, কিন্তু একে তো বেশ রাত, তার উপরে কি না কি মনে করে এই ভেবে আর কোনো মেসেজ দেয় না। সপ্তাহটা খুব ব্যস্ততায় কাটে ইরফানের। নাতাশাকে মেসেজ দেওয়ার কথা ভুলে যায় একদম। যদিও বা একাধবার মনে পড়ে সে বড্ড অসময়, যখন আসলে মেসেজ পাঠানোই উচিত না। এরই মধ্যে শুক্রবার এসে পড়ে। এদিন ইরফানের স্পেশাল ডিউটি, ওর বাবার সাথে পথ শিশুদের সাথে খেতে হবে। ওরা এর নাম দিয়েছে ফিস্ট। ইরফান তো আর রান্না করতে পারে না, ও বিভিন্ন নাম করা রেস্টুরেন্ট থেকে খাবার আনে। সেদিন আনে মোরগ পোলাও, বাচ্চারা নিশ্চিত পছন্দ করবে। এদিকে আশফাক সাহেব আনেন কিছু ফল। এদের আসলে একটু পুষ্টির দরকার। বকুল গাছের নিচে ওরা গোল হয়ে বসে, সবার সামনে খাবারের প্যাকেট আর ফল। এমন সময় একটা রিক্সা থামে। হাওয়াই মিঠাই কালারের সুতির শাড়ি পরা নাতাশা নামে, হাতে বড় একটা প্যাকেট। আরে আপনি এখানে? অবাক হয়ে বলে ইরফান। আঙ্কেলের সাথে ফিস্টে যোগ দিতে আসলাম। মা, কি নিয়ে এসেছো? ক্ষুধার্ত বাচ্চাদের মতো জিজ্ঞাসা করে আশফাক সাহেব। আমি জর্দা পোলাও এনেছি আঙ্কেল। বাবা আমার হাতের জর্দা খুব ভালোবাসতেন। নাতাশা বক্সের ঢাকটা খুলতে ঘি এবং মশলার মিষ্টি ঘ্রাণে মম করে। বেবি সুইট আর নানা রকমের বাদাম দিয়ে এত সুন্দর করে সাজানো যে দেখলেই লোভ লাগে। বাচ্চারা তো মজা করেই খায়, সবচেয়ে মজা করে খান আশফাক সাহেব। অনেকদিন পর এমন মজা করে জর্দা খাচ্ছেন। আসলে বিয়ে বাড়ি ছাড়া তেমন খাওয়া পড়ে না, আর সব অনুষ্ঠানে জর্দা যে সুস্বাদু হয় তাও না। আর বাড়িতে এখন জর্দা হয় না, কারণ ইরফানের মায়ের ডায়াবেটিস। ইস, আমার মা গুলনাহার ফিরে আসলো রে। আঙ্কেল আপনি নিশ্চিত বেশি বেশি বলছেন? এটা এমন আহামরি কিছু না। মা রে, রান্নার সবচেয়ে বড় উপকরণ কি জানো? যত্ন এবং ভালোবাসা। মায়েদের রান্না কেন এত মজার হয়? কারণ ওনারা সন্তানের জন্য খুব ভালোবাসা ঢেলে, দরদ ঢেলে রান্না করেন। তোমার রান্নায় সেই যত্ন, দরদ টের পাওয়া যায়। নাতাশা খুব লজ্জা পায়, কিচ্ছু বলে না। এদিকে ইরফান ভিজা বেড়ালের মতো চুপ করে আছে। বাবার সামনে এভাবে থাকা ছাড়া উপায় নেই। তারপরে হঠাৎ একটা কথা মনে হতেই বলে ওঠে, আপনি তো দারুণ সঙ্গীত গাইতে পারেন, চর্চা চালিয়ে যাবেন। তাই নাকি? তা তুই জানলি কিভাবে? অবাক হয়ে জিজ্ঞেস করেন আশফাক সাহেব। ওনার ফেসবুকের একটা ভিডিও থেকে দেখলাম, খুব মিষ্টি কণ্ঠ ওনার। মা, আমাদের একটা গান শোনাও তবে। কি রে বিচ্ছু বাহিনী, গান শুনবি নাকি? গান শুনবো করে মাথা খারাপ করতে থাকে বাচ্চাগুলো। ওকে, আমি গাইবো, কিন্তু একা না, সবাই মিলে। আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। খুব পরিচিত গান, সবাই যে যতটুকু পারে তাল মিলায়। কেউ বা বেতালে বেসুরে গাইতে থাকে, কিন্তু সবাই খুব মজা পায়। রাতে খাওয়ার পরে আজ আশফাক সাহেব নিজেই ইরফানের রুমে যায়। অবাক হয় ইরফান, বাবা কি কিছু বলবে? আজ আশফাক সাহেব ইরফানের রুমে ঢোকার পরপরই তাহেরা সুলতানা ঢোকেন। আশফাক কি বলবেন ভেবে পান না। ইরফান বিছানায় আছোয়া হয়ে মোবাইলে একটা ভিডিও দেখছিল। বাবা মা দুজনকেই ওর রুমে ঢুকতে দেখে মোবাইল রেখে সোজা হয়ে বসে। কি ব্যাপার, দুজন একসাথে? ব্যাপার কি? দুই বাপ ছেলে কুটুর কুটুর করে কি এত গল্প করিস, তাই শুনতে আসলাম। আম্মা তুমিও বসো, গল্প করি। এই তেমন কিছু না, বিভিন্ন মানুষের জীবনের গল্প, ভালো কোনো বই কিংবা কোনো ছবি তোলার পেছনের ঘটনা, এসব গল্প করি। এসব আবার গল্প করার কি হলো? নিরাসক্ত গলায় বলে তাহেরা সুলতানা। বিবি, চলো আজ আমরা গল্প করি। একটু আমোদে স্বরে বলেন আশফাক সাহেব। তাহেরা সুলতানার হাত ধরে নিজেদের বেডরুমে নিয়ে আসেন আশফাক সাহেব। উফ, কি বলবে বলো তো, এত ঢং করছো কেন? ইরফানের বিয়ে দিতে হবে না তাহেরা? হঠাৎ গম্ভীর গলায় বলে ওঠেন আশফাক সাহেব। তাহেরা সুলতানা এবার নিজেও সিরিয়াস হন।
আমার পছন্দ তো তোমাদের পছন্দ হয় না, আবার ছেলেও তো কিছু বলে না। ওর একটা পছন্দ থাকলেও বেঁচে যেতাম। আমি একটা মেয়ে দেখেছি, আশা করি তোমার ছেলের পছন্দ হবে। মেয়ে সুন্দর তো? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন? অর্থনৈতিক অবস্থা কেমন? তিন্নিকে তো তুমিও পছন্দ করেছিলে, ভালো ফ্যামিলি, অনেক টাকা পয়সা, কিন্তু সেই তুমি তো আর ওদের পছন্দ করলে না, ফিরিয়ে দিলে। কি কারণ? মেয়েটা এবং তার পরিবারের সাথে আমাদের মানসিকতার মেলে না। এখন সেই তুমি আবার সুন্দর টাকা পয়সা এসব খুঁজতে শুরু করেছো। তাহেরা, সব কিছু একসাথে একজনের মধ্যে পাওয়ার আশা করাটা বেশি হয়ে যায় না? তোমার ছেলে অবশ্যই হ্যান্ডসাম, শিক্ষিত এবং ভালো উপার্জন করে, কিন্তু এটা তো সত্যি যে ও একটু ইনস্ট্রোভার্ট এবং এখনকার ছেলে মেয়েদের তুলনায় বেশ বাপ মা নেওটা। এখন তোমার মনে হতে পারে এটা কোনো সমস্যা না, কিন্তু কারোর জন্য এটা বিরাট বড় সমস্যা হতে পারে। আবার আমার দিক তাকাও, আমাকে যখন বিয়ে করো তখন আমার না ছিল টাকা পয়সা, না ছিল সামাজিক কোনো পরিচয়, তবুও তোমার বাবা তোমাকে আমার সাথে বিয়ে দিয়েছেন। মন মানসিকতা এরকম হওয়া খুব দরকার। থামেন আশফাক সাহেব, একটানা অনেক কথা বলেন। তাহেরা সুলতানার প্রতিক্রিয়া দেখার জন্য তাকিয়ে থাকেন। তাহেরা সুলতানা ভাবছেন অন্য কথা। আশফাক সংসারের যে কোনো বিষয়ে তাকে অবাধ স্বাধীনতা দিয়েছে, কখনোই কোনো সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দেননি। আজ যখন এত কথা বলল, অবশ্যই তার কথার মধ্যে যুক্তি আছে। এটাকে দেখে আসি চলো। হুট তাহেরা, প্রবলেম আত্মসম্মানবোধ সম্পূর্ণ মেয়ের। গেলাম, এরপর কোনো কারণে পছন্দ হলো না, এটা সহ্য করা ওর জন্য কঠিন হবে। শোনো, মেয়েটা তৌসিফের বউ দলের কলিগ, ওদের সহযোগিতা নিতে হবে। ইরফান, ওর কাছে একটু শোনার দরকার না? তোমার ছেলে তো ক্রাশ খেয়ে বসে আছে, দেখো। কি খেয়েছো? আরে ক্রাশ মানে মেয়েটাকে পছন্দ করে বসে আছে। তাহেরা, কবে আরেকটু আপডেট হবে বলো তো? এসব জানতে হবে। বললাম ফেসবুকে একটা অ্যাকাউন্ট খোলো। আরে রাখো তোমার ফেসবুক, সংসার বুক করেই কুল পাচ্ছি না। কপট রাগ করে বলেন তাহেরা সুলতানা। ওহ ডল, কি ঘুরঘুর করছো সকাল থেকে, কিছু বলছো না, ব্যাপারটা কি বলো তো? তুমি যদি মাইন্ড করো এর জন্য বলছি না। না বললে আরো মাইন্ড করব। ইরফান ভাইয়া তোমাকে পছন্দ করে। সে বলেছে তোমায়? গম্ভীর কণ্ঠে বলে নাতাশা। না, তার বাবা বলেছে। ডল আর নাতাশা একসাথে লাঞ্চ করছিল। খাওয়ার ফাঁকে ফাঁকে কথা চালাচালি করছিল। নাতাশা পানি মুখে দিতেই ডল এমন কথা বলায় বিষম খেয়ে মুখ ভর্তি পানি আরেকটু হলেই ডলের মুখে পিচকারি দিয়ে পড়তো। কোনো রকমে ঢোক দিলে নাতাশা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তার মানে? সামলে আপু, ইরফান ভাইয়া আসলে একটু লাজুক টাইপের, এসব পছন্দের কথা সেভাবে বলতে পারে না। তোমার প্রতি ওনার অনুরক্তি ফুপা বোধহয় খেয়াল করেছেন, এজন্যই আমাকে আর তৌসিককে ডেকেছিলেন। বলেছেন ছেলের জন্য তোমাকে ওনারও খুব পছন্দ, কিন্তু মেয়ের পছন্দও তো জানতে হবে। এজন্য তিনি যে কোনো ফর্মাল আলাপ আলোচনার আগে তোমার পছন্দের বিষয়ে জানতে চেয়েছেন। প্রয়োজনে তোমাকে সময় নিয়ে ইরফান ভাইয়ের সম্পর্কে আরও খোঁজ খবর নিয়ে জানাতে বলেছেন। সত্যি বলতে কি জানো ডল, আমার আঙ্কেলের ব্যক্তিত্ব খুব ভালো লেগেছে। এই যে উনি সবকিছুর আগে আমার মতামত পছন্দ জানতে চেয়েছেন, এর অর্থ উনি আমাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। ইরফান খারাপ আমি তা বলছি না, অবশ্যই যে কোনো মেয়েই তাকে পছন্দ করবে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি হলো এমন বাবার ছেলে কখনো খারাপ হতেই পারে না। আরেকটা বিষয় আমার জানা প্রয়োজন, ইরফানের আম্মার মতামত। দেখো ডল, আমি কিন্তু এভারেস্ট দেখতে সাধারণ পরিবারের মেয়ে। চেহারা, বংশ পরিচয় বা অর্থনৈতিক অবস্থা কোনোটাই আহামরি কিছু না আমার। এখন দেখা গেল হুজুগে বিয়েটা হয়ে গেল, এরপর তাদের মনে হলো আহা ছেলেটা আরো ভালো মেয়ে পেত, এটা কিন্তু তখন আমার জন্য মেনে নেওয়া খুব কঠিন হয়ে যাবে। আপু, তৌসিকের ফুপু তো, তৌসিক ওনাকে ভালো চেনে। ফুপু ফুপার মতো অসাধারণ মনের না হলেও খারাপ নন। আর ওনার সবচেয়ে বড় গুণ হলো উনি ফুপার ওপরে কখনোই কথা বলেন না, কারণ ফুপা সবসময় পারিবারিক যে কোনো বিষয় ফুপুর ওপরেই ছেড়ে দেন। এজন্য যখন ফুপা কোনো বিষয়ে কথা বলেন বা মতামত দেন তাহলে ফুপা সেটা শতভাগ মেনে নেন। তবুও তোমার বিষয় তো এজন্য আমি ফুপুকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম। ফুপু তো মেয়ে দেখেনি, ওনার মতামত কি? ফুপু বলেছেন তোমার ফুপার ওপর আমার শতভাগ আস্থা আছে। মজার বিষয় হলো এরপর ফুপু টিপ্পনি করে বলেছেন, আমার আর কি বলো, শাশুড়ির মতো দেখতে সেই গুলনাহারের সাথে আবার সংসার করতে হবে।
নাতাশা এবার কিছুটা লজ্জা পায়। বাস্তববাদী মেয়ে হলেও সে তো আসলে বাঙালি নারী। বিয়ের আলোচনাতে কিছুটা লজ্জা তো পাবেই। কিছুটা নতমুখে নাতাশা জানায় ওর মায়ের সাথে কথা বলে জানাবে। নাতাশার মা সালেহা বেগম তো এমন প্রস্তাবের অপেক্ষায় ছিলেন। মেয়ে হলে বাবা মায়ের যেমন আনন্দের কমতি থাকে না, ঠিক তেমনি মেয়ে বড় হলে বাবা মায়ের দিনে দিনে বাড়ে আশঙ্কা, দুশ্চিন্তা। বাঙালি সমাজে সময় মতো মেয়ে বিয়ে দিতে না পারা যেন অভিশাপ। নাতাশার মায়ের মনে এতদিন যেন পাথর চাপা ছিল। শাহেদের সাথে সম্পর্ক চুকে বুকে যাওয়ার পরে মেয়েটা কেমন নিষ্প্রাণ হয়ে গিয়েছিল। গত কিছুদিন ধরে খেয়াল করেছিলেন মেয়েটা একটু একটু করে সজীব হচ্ছে, যেন পানির অভাবে মৃত পায়ে গাছে পড়েছে বৃষ্টির পানির স্বর্গীয় স্পর্শ। নতুন গজানো পাতার মতো সজীবতা খেলা করছে মেয়েটার চোখে মুখে। এত ভালো লেগেছে যে জায়নামাজে বসে আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ আমার মেয়েটার জীবন শান্তিতে ভরিয়ে দাও। নাতাশা এখন মাঝে মাঝে শাড়ি পরে ব্যালকনিতে বসে গুনগুন করে গান করে, সবই সালেহা বেগম খেয়াল করেছেন, কিন্তু কিছু বলেননি। থাক, মেয়েটা ভালো থাক। কিছু বলে যদি আবার নিজেকে গুটিয়ে নেয়। নাতাশার কাছ থেকে আশফাক সাহেব আর ইরফানদের কথা শুনে ভেবেছেন দলের মাধ্যমে ফোন নাম্বার জোগাড় করে নিজেই কথা বলবেন। সেদিন রাতে নাতাশা ঘুমাতে যাবে ভাবছে, এমন সময় ওর মেসেঞ্জারে টুং করে শব্দ হয়। ছোট্ট একটা মেসেজ। কেমন আছেন? প্রত্যুত্তরে নাতাশা লেখে, সৈন্য সামন্ত সব আমার বিরুদ্ধে লাগিয়ে দিয়ে এখন জিজ্ঞেস করছেন কেমন আছেন। মানে কিছু বুঝলাম না। তা তো বুঝবেন না। অবশ্য আপনার চেহারা দেখলেই মনে হয় আপনি ভাজা মাছটাও উল্টে খেতে জানেন না। আসলে তো তা না। নাতাশা ইচ্ছে করে একটু খোঁচা দেয়। অপরপক্ষ তখন বেশ ব্যতিব্যস্ত কি হয়েছে জানার জন্য। আমি আসলে কিছু জানি না, আমাকে ব্যাপারটা বলবেন প্লিজ। আপনার বাবা আপনার জন্য আমাকে মনোনীত করে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সর্বনাশ, আমি সত্যিই কিছু জানি না, আমাকে কিছুই বলেনি। বাবা শেষ পর্যন্ত এমন কাজ করলো। তার মানে কি আপনি রাজি না? একটু কল দেওয়া যাবে? না, যাব না, মেসেজেই লিখুন। ইরফানকে নাস্তানাবুদ করে নাতাশা খুব মজা পাচ্ছে। এখন ফোনে কথা বলে নাতাশা নিশ্চিত হেসে ফেলবে, মজাটাই নষ্ট হবে। আমি আসলে আপনাকে পছন্দ করি, কিন্তু সত্যি বলছি বাবাকে কিছুই বলিনি। আর বিয়ের প্রস্তাব দেওয়ার কথা তো অনেক দূরের ব্যাপার। এখন উপায়? মানে? এখন প্রস্তাব তো দিয়েই ফেলেছেন। আমি ভাবছিলাম বয়স হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ার পাত্র পেলাম, রাজি হয়ে যাই। কিন্তু আপনি তো মনে হচ্ছে রাজি নন। না না, কি বলেন, এ তো আমার কল্পনারও বাইরে, আমি ভাবিনি। কেন? আমি বুঝি দেখতে শাকচুনির মতো? ইরফান ওইদিকে খুব অসহায় বোধ করে, মরিয়া হয়ে প্রমাণ করতে যায় নাতাশা কতটা আকাঙ্ক্ষিত। মোটেও না, আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার লাবণ্যের মতো সুন্দর, যার বর্ণনা করা কঠিন। আর আপনি বুঝি অমিত? তাহলে আমার কপালে আপনি নেই। কে তো কি আপনার অপেক্ষায় আছে? কে বলল আমি অমিত? শোভনলালের মতো গোবে ছাড়া আমি গোপনে পড়ে মরি। উঠতে থাকেন, পুরেই সোনা খাঁটি হয়। ব্যাস, নাতাশা অনলাইন অফ করে ইরফান বেচারাকে ঝুলিয়ে রেখে বিদায় নেয়। আবার কফি শপ। না, এবার কোনো বৃষ্টি নয় কিংবা তৌসিফের কোনো পরিকল্পনা নয়। নাতাশা এই ইরফানকে ডেকেছে। গত রাতে মেসেঞ্জারে ছোট্ট মেসেজ, দেখা করতে চাই, প্রয়োজন আছে, আপনার সুবিধা মতো সময় এবং স্থানের নাম জানান। এরপর সেই অফলাইন। পরে ইরফান বিকালের একটা সময় আর সেদিনে সেই কফি শপের নাম মেসেজ করে দিয়েছে। এই পথেই নাতাশার বাসা, ওর জন্য সহজ হবে। নাতাশা এখনও আসেনি। ইরফান চেয়ার টেনে বসে, এসির মধ্যেও ইরফান ঘামছে, টেনশন লাগছে। কি বলবে নাতাশা? নাতাশা ঢুকলো, পরনে ডলের দেয়া নীল শাড়িটা, চোখে যত্ন করে আঁকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। ইরফানের হার্টবিট মিস হয়। ইস, মেয়েটাকে কি সুন্দর লাগছে। সেই সাথে গলা শুকিয়ে আসে, না জানি মেয়েটা কি বলে। নাতাশা হাসি হাসি মুখ করে বসে। আপনাকে দেখে মনে হচ্ছে ফাঁসির আসামি। এমন চেহারা কেন করে রেখেছেন? না মানে আপনি কি জন্য ডেকেছেন বুঝতে পারছি না। এই আপনাকে দেখতে ইচ্ছে হলো তাই? জি, সেই জন্য ডাকলে তো আমার সৌভাগ্য, কিন্তু আমার তা মনে হচ্ছে না। তাহলে কি মনে হচ্ছে? আপনি সিরিয়াস কোনো বিষয়ে কথা বলবেন? ঠিকই ধরেছেন। আগে কফি আসুক, এরপর বলবো। জি আচ্ছা। কি জিজি করছেন? আমি আপনার বস নাকি? আসলে আমার নার্ভাস লাগছে, এই জন্য কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে আগে আসল বিষয়ই বলি কথা। তাহলে আপনি ইজি হতে পারবেন।
আপনার আমার বিয়ের কথা চলছে, এটা পুরনো খবর। কিন্তু আমি আপনাকে কিছু কথা জানাতে চাই। নতুন একটা সম্পর্কে জড়ানোর আগে নিজেদের মধ্যে পরিষ্কার থাকাটা জরুরি। আমার বেশ কয়েক বছর আগে একজনের সাথে সম্পর্ক ছিল। ওয়েট নাতাশা, হঠাৎ করে ইরফান নাতাশাকে থামিয়ে দেয় এবং একটু বেশ জোর গলাতেই বলে। নাতাশা এমন বাধা পেয়ে অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। আমি খুবই দুঃখিত এভাবে আপনাকে থামিয়ে দেওয়ার জন্য। দলের কাছে আগেই শুনেছি আপনার একজনের সাথে সম্পর্ক ছিল এবং আপনি কষ্ট পেয়েছেন। আমি চাই না অতীতের কথা তুলে আপনি আবার কষ্ট পান। আর তাছাড়া আপনার অতীতে কে ছিল, কেন থাকলো না, এসব নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আশফাকের ছেলে ইরফান বলছি। ভবিষ্যতে কখনো কোনো দিন আপনার অতীত নিয়ে একটা ইঙ্গিতপূর্ণ কথাও বলবো না। আমার বাবার নাম উল্লেখ করে বললাম এই জন্য যে ডলার তৌসিকের সৌজন্যে আমি জানি আপনি আমার বাবাকে ভীষণ শ্রদ্ধা করেন। এরপর কণ্ঠে যেন একটু আর্দ্র হয় ইরফানের। টেবিলের উপরে থাকা নাতাশার হাতের উপরে আলতো করে হাত রাখে। আপনাকে আমি প্রথম দেখেছি ডল তৌসিকের বিয়েতে। এত এত মেয়ের ভিড়ে আপনি যেন ব্যতিক্রম। কোনো আড়ম্বর নেই, মেকআপ বা পোশাকের বাহুল্য নেই, কিন্তু কি এক স্নিগ্ধতা, মায়া আপনার চোখে মুখে। তখন ছিল চৈত্র মাস, আর ঠিক সেই সময় আমি যেন আপনার চোখে চিরলাজুক ইন্ট্রোভার্ট আমি আমার সর্বনাশ দেখতে পাচ্ছিলাম। এরপর ইরফান ভরাট কণ্ঠে আবৃত্তি করে। প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। ইরফান নাতাশার হাতে স্পর্শ করতেই নাতাশা যেন কেঁপে উঠেছিল, কিন্তু ওর মনে হলো এই হাতে অদ্ভুত এক উষ্ণতা আর আন্তরিকতা আছে। ইরফান যে এত ভালো আবৃত্তি করতে পারে নাতাশা কল্পনাও করতে পারেনি। এত আবেগ দিয়ে ওকে ভালো লাগার কথা ইরফান বলতে পারে নাতাশা ভাবতেও পারেনি। নাতাশার মন অদ্ভুত ভালো লাগায় ভরে যায়। বৃষ্টির পানি পেলে খরায় ফাটা মাটি যেমন নরম হয় তেমনি নরম হতে থাকে নাতাশার মন। ওর মনে হয় সামনে বসা এই ছেলেটা ওকে আজীবন আগলে রাখবে, যেন ওর অপেক্ষাতেই ছিল হাজার হাজার বছর। আমি আপনার চোখে বসবাস করতে চাই ইরফান। আমি কারো সর্বনাশ হতে চাই না। অনেকটা কাঁপা কাঁপা কণ্ঠে এটুকুই বলে নাতাশা। বহু বছর পরে নাতাশাকে আজ আবেগ ছুঁয়েছে। ভালো লাগার এক ঝর্ণাধারা ওর মনকে ভিজিয়ে দিয়েছে। ইরফান যেন নাতাশাকে বুঝতে পারে। নাতাশার হাতটা ওর দুই হাতের মাঝে নিয়ে আস্থা আর বিশ্বাসের প্রমাণস্বরূপ আলতো করে চাপ দেয়। এরপর হাতটা আবার টেবিলের উপর রেখে একটু সিরিয়াস ভঙ্গিতে বলে, নাতাশা, আমার ইচ্ছা বর্তমানে এমন ব্যয়বহুল বিয়ে না হোক যেখানে শুধু ছবি আর ভিডিওতে কয়েক লাখ লেগে যাবে। আমি চাই না ফুলের পেছনে অযথা খরচ হোক। আমাদের আত্মীয় বন্ধু বান্ধব সবাই থাকবে, তবে খরচ হবে পরিমিত। আর আমাদের একটা অনুষ্ঠান হবে স্পেশাল গেস্টদের নিয়ে শুধু। স্পেশাল গেস্ট? বাবার বন্ধু, পথ শিশুরা আর ওদের মতো আরও যারা আছে, যাদের এসব অনুষ্ঠানে কখনো নিয়ন্ত্রণ করা হয় না। ধন্যবাদ ইরফান। ঠিক এই প্রস্তাবটি আমি দিতে চেয়েছিলাম। আপনি যেন আমার মনের কথাটাই পড়তে পারলেন। আমার কি এখন রবি ঠাকুরের মতো বলা উচিত, আমি চিনি গো তোমারে ওগো বিদেশিনী? আমি মোটেও বিদেশিনী নই। তাহলে স্বদেশী নাকি শুধুই মানে নিজের? নিজের হতে যাচ্ছি, আর কি। ওকে, সেই নিজের নাতাশার অপেক্ষায় থাকলাম। কফি শপ থেকে দুজনেই বের হয়ে আসে, দু চোখ ভরা ভালোবাসাময় ভবিষ্যতে স্বপ্ন নিয়ে।